হৃদমার প্রেমগাথা খণ্ডাংশ। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 4 থেকে 8। মায়া নিখোঁজ গোটা দুদিন পার হতে চলল। মার খোঁজ না হৃদ করতে পারল, আর না সুফিয়া খান। মার পরিবারে মার নিখোঁজ হওয়ার ব্যাপারটা সুফিয়া খান নিজেই জানান, যখন চারদিকে হুলস্থুল পাকিয়েও হৃদ মার সন্ধান করতে পারছিল না তখন। মার খবর পেয়ে অস্থির উত্তেজিত আরিফ তক্ষুনি ঢাকা ছুটে আসল মার খোঁজে। সঙ্গে মার বাবা মাউদ চাচা জামাল সাহেব এসেছেন। খবর পেয়ে আরাফ খান, হেনা খান, রাদিফ, নিহাল খানও চট্টগ্রাম থেকে ছুটে এলেন হৃদের বাড়িতে। লন্ডনে থাকা আয়ান জুইকেও একই খবরটা দিল ফাহাদ। শালির নিখোঁজ খবর পেয়ে ফাহাদ মুক্তা আর তার বাবা মাকে নিয়ে অবস্থান করছে হৃদের বাড়িতে। হৃদ মার খোঁজে দিশেহারা, পারছে না আকাশ পাতাল এক করে মায়াকে মাটি খুঁড়ে বের করতে। চারপাশে হুলস্থুল পাকিয়ে রেখেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গুন্ডাদের নিয়ে। রাস্তার বিভিন্ন জায়গায় হৃদের লোক সেট করে রেখেছে মার খোঁজে। মায়া অপরিচিত এলাকায় কোনো খারাপ লোকের হাতে পড়েছে কিনা সেই চিন্তায় হৃদ ঢাকা শহরের সব নিষিদ্ধ গলিতে পুলিশ নিয়ে এসে নিজে রেন্ড করছে। সন্দেহজনক লোকদের থানায় আটকে রাখছে। নির্ঘুম রাতে হৃদ পুরো শহর যেন চিরুনি তল্লাশি করছে মার। আরিফ, রাদিফ, নিহাল খান তারও হৃদের মতোই মার খোঁজে দিশেহারা। শেষ রাতের দিকে সুফিয়া খান নিজের ওকালতির বুদ্ধি খাটালেন। মার ছবি টিভিতে নিউজ করার জন্য বেশ কিছু তথ্য দিলেন চ্যানেলকে। মায়া নিখোঁজ হওয়ার খবরটা সকালের নিউজে বেশ কিছু টিভি চ্যানেলে প্রচার হবে। যে বা যারা মার সঠিক খোঁজ দিতে পারবে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে। রাত 3:01। রাত প্রায় শেষ দিকে। হৃদ গাড়ির ডিক্কিতে পা ঝুলিয়ে বসে, বাম হাতের কবজিতে রক্তের দাগ। সেই হাতে একটা রিভলভার চেপে ডান হাতে সিগারেটে অনবরত টানছে। হৃদকে সচরাচর সিগারেট টানতে দেখা যায় না, এটা তার পছন্দ না। কিন্তু এই মুহূর্তে হৃদের ব্যস্ত সিগারেট টানা দেখে যে কেউ বলে দিতে পারবে হৃদ খান কতটা অস্থির ও উত্তেজিত। তোলপাড়। হৃদের অবস্থান রাস্তার খালি সড়কে। অন্ধকার খালি সড়কে দাঁড়িয়ে আছে বেশ কিছু পুলিশের গাড়ির সঙ্গে হৃদের কালো মার্সিডিজটিও। তাতে হৃদ পা ঝুলিয়ে বসে। রাস্তায় এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে 20-30 জন পুলিশের সঙ্গে হৃদের ছেলেপেলে ও বডিগার্ডরা। বখাটে গুন্ডাদের চিৎকার শোনা যাচ্ছে অল্প দূরত্বে। হৃদের লোকজন তাদের রাস্তায় আটকে মাছের সন্দেহের বসে। মার সন্ধান তাদের কাছে থাকতে পারে এমনটা হৃদের ধারণা। নিহাল, রাদিফ, আরিফ, ফাহাদও এই রাতে উপস্থিত। হৃদকে সিগারেট টানতে সকলেই দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, কারণ হৃদের অস্থির মনোভাব সকলের চোখে পড়ছে দুপুর থেকে। এর মাঝে একজন ছেলে হকিস্টিকের আঘাতের রাস্তায় নেতিয়ে পড়ে চিৎকার করে বলল, আর মাইরেন না ভাই, আর মাইরেন না, আল্লাহ ওয়াস্তে মাফ কইরা দেন। আমি কইতাছি মায়াডারে আমরা কই বিক্রি করছি, জানে মাইরেন না ভাই, প্রাণ ভিক্ষা দেন। হৃদের ছেলেপেলের মাঝে উত্তেজনা দেখা গেল, কিন্তু এর মাঝেই রক্তাক্ত ছেলেটির অপর সঙ্গী মন্টু খেকিয়ে উঠে বলল, শুয়োরের বাচ্চা কইলি কেন, এমনি কতক্ষণ মাইরা আমাগো জানে ছাইরা দিত, আহুন তোর লাইগা আমাগো হগলেই জানে মর্ম। এই কুত্তার বাচ্চারে ক্যাটা দলে লইছিল, হের লাইগা ফাইসা গেছে। মন্টুর মুখ বরাবর ভারী হকিস্টিক পড়তেই ছিটকে পড়ল রাস্তায়। আঘাতটা করেছে রাদিফ, সে এখানেই দাঁড়িয়েছিল। বখাটে ছেলেদের কথাগুলো তার কানে পৌঁছাতেই সে হকিস্টিক তুলে আঘাত করেছে। দুর্বল ছেলেটি কাশেম, সে রাদিফের আঘাতের ভয় কাঁপতে কাঁপতে বলতে লাগলো, স্যার স্যার আমারে মাইরেন না, আমি সব কমু আপনি করে, আমি হেগো দলে নতুন, আমারে মাইরেন না। রাদিফ চিৎকার করে ডাকল হৃদকে। চেঁচিয়ে বলল, হৃদ ভাই, ভাবির খোঁজ পেয়েছি। ছেলেগুলোর একজন ভাবির সম্পর্কে খোঁজ দিচ্ছে, তুমি একটু এদিকে এসো। রাদিফের চিৎকারে থমথমে পরিবেশ মুহূর্তে উত্তেজিত হয়ে গেল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো মুহূর্তে একত্রে হয়ে গেল বখাটে গুন্ডাগুলোকে ঘিরে। অথচ হৃদের তখনও জায়গা পরিবর্তন হলো না, আর না নরল। অনবরত সিগারেট টেনেই যাচ্ছে, যেন মনে হচ্ছে বউয়ের খোঁজ থেকেও বেশি জরুরি এই মুহূর্তে তার সিগারেট টানা। হৃদকে নড়তে না দেখে রাদিফ কাশেম ছেলেটির কলার চেপে ধরে দাঁড় করাল। কাশেম ছেলেটি ভয়ে 2 হাত জোর করে হাউমাউ করে কেঁদে আহাজারি করতে লাগলো, স্যার আমারে মাইরেন না, আমি সব সত্যি কইতে রাজি, আমারে মাফ কইরা দেন স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার, ও স্যার। আসিফ এগিয়ে এসে কাশেমের অপর কাঁধের শার্ট চেপে দুজন মিলে টেনে কাশেমকে হৃদের সামনে ফেলল। পুলিশ কমিশনার মতিউর রহমান কাশেমের পিঠে পুলিশের মোটা কালো লাঠি দ্বারা আঘাত করে বলল, বল মেয়েটির কি করেছিস তোরা, মেয়েটি এখন কোথায়? কাশেম দুহাতে মতিউর রহমানের পা জড়িয়ে ধরে আহাজারি করে বলল, স্যার কাল সকালের আমরা একটা মায়ারে কিডন্যাপ করি রাস্তার থেকে। মায়াটা দেখতে মেলা সুন্দর আছিল, তয় আমি মায়াডার মুখ তেমন দেখবার পারি নাই, তয় মায়াডার হাত পা দেখা বুঝবার পারছিলাম মায়াডা মেলা সুন্দর।
স্যার, আমাগো একটা দল আছে ডেভিড নামে। এই দলের আমরা হইলাম লোকাল গুন্ডা। আমাগরে দিয়ার রাস্তা থেইক্কা পোলা মায়া উঠানো হয়। এরপর পোলাগরে তাগো পরিবার থেইক্কা ফোন কইরা মুক্তিপণ লইয়া ছাইড়া দেই, তয় মায়াগুলারে আমরা বেচে দিই এক দালাল পার্টির কাছে মোটা অঙ্কের টাকায়। কাল্লা একটা মায়ারে আমরা গুলশানের সড়ক থেইক্কা উঠাইয়া এরপর ওই মায়াডারে পুরান ঢাকা নিষিদ্ধ গলিতে বেচে দিছি বড় এক দালালের কাছে। কাল্লা গলির থেইক্কা বাইরের সময় দেখছিলাম ওই মায়াডারে আরেক পার্টির কাছে বেচে দিয়েছে নতুন মাল হওয়ায়। নিষিদ্ধ পল্লীতে নতুন মায়াগর মেলা চাহিদা। রাতে 2-3টা কাস্টমারও থাকে নতুন মায়াগর লাইগা। তয় আমি দেখছিলাম ওই মায়াডারে একজন বয়স্ক লোক কিন্না লইয়া গেছে হের লাইগা। সকালে আমাগরে আবার খবর দিয়েছিল এখানে যাওনের লাইগা। আমাগরে ডাইকা নিয়া কইল তাগরে কাল্লার মায়াডার মতন কুচি কুচি আরো কয়টা মায়া জোগাড় কইরা দিতে, তাইলে বেশি বেশি টিহা দিব। এই ফাঁকে কাল্লার মায়াডারে আমি একবার দেখছিলাম ডাক্তার দেখাইতে। জোরাজুরি করণের লাইগা মায়াডার অবস্থা খারাপ আছিল। এরপর আমি আর কিচ্ছু জানি না স্যার, আমারে মাফ কইরা দেন। কাশেমের কথায় সকলের মাঝে অজানা ভয়, আশঙ্কা আর উত্তেজনা দেখা গেল। ছেলেগুলোর তুলে নেওয়া মেয়েটি যদি মায়া হয়, তাহলে দম বন্ধকর পরিস্থিতিতে কেউ আর ভাবতে পারল না। অজানা ভয়ে বুক কাঁপছে সবার। ছেলেটির কথায় সকলেই হৃদের দিকে তাকালো হৃদের প্রতিক্রিয়া দেখার জন্য। অথচ হৃদ তখনও নিশ্চুপ ও নীরব। সিগারেট ধরা হাতটি মৃদু কম্পনে আরো ঘন ঘন ধোয়া উড়াতে দেখা গেল। আরিফ অস্থির উত্তেজিত ভঙ্গিতে পকেট থেকে নিজের ফোন বের করে ছেলেটির মুখের সামনে মার একটি ছবি ধরে বলল, এই মেয়েটিকে তোরা কিডন্যাপ করেছিলি। এই মেয়েটা ছিল দেখতো। ভীত ভঙ্গিতে কাশেম ফোনের মেয়েটিকে দেখে বলল, স্যার, মায়াডার মুখ আমি তেমন ভালা কইরা দেখবার পারি নাই, তয় এই মায়াডার লাহান আছিল কাল্লার মায়াডা। মনে হয় এই মায়াডায় আছিল। কাশেমের অনিশ্চিত বাণীতে এক একজনের উত্তেজনায় গলায় শুকিয়ে কাত। এর মাঝে হৃদ লাফিয়ে নামল গাড়ি থেকে। হাতের সিগারেট পায়ে পিষে বলল, গাড়ি বের কর আসিফ, কুইক। জি ভাই। কিন্তু এই ছেলেটাকে কি করব? হৃদ গাড়ি দরজা টেনে ধরতে ধরতে বলল, ওরে গাড়িতে ওঠা। কমিশনার সাহেব, আপনি পুলিশের ফোর্স বাড়ান। পুরান ঢাকা রেন্ট করব। পুরান ঢাকার চকবাজার পেরিয়ে গেল আরো 10 মিনিট পূর্বেই। কাশেমের তথ্য অনুযায়ী গাড়িটা থামল শুনশান রাস্তার একটি গলির মোড়ে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় মানুষের দেখা নেই। তবে রাস্তায় শারীরিকভাবে বেশ কিছু বড়লোকি প্রাইভেট কার দেখা গেল। নিষিদ্ধ পল্লীর সামনে এসব গাড়ি দিনের আলোয় মুখোশ পরে থাকা কিছু ভদ্রলোক হয়ে থাকে। খালি রাস্তায় অদূরে কয়েকটা কুকুরকে দেখা যাচ্ছে রাস্তায় শরীর ফেলে শুয়ে। মোট গাড়ি এসেছে 11টা। 2টো পুলিশের জিপ, বাকি 2টোতে হৃদের বডিগার্ড। 3টি ট্রাকে হৃদের ছেলেপেলে হকিস্টিক লাঠিসোঁটা নিয়ে নিঃশব্দে লাফিয়ে নামল রাস্তায়। আরিফ, নিহাল খান অপর গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালো। ফাহাদ, রাদিফ অন্য গাড়ি থেকে হৃদকে অনুসরণ করল। হৃদ, আসিফ, কমিশনার একই গাড়ি থেকে রাস্তায় নেমে উপরের হেডবোর্ডের দিকে তাকালো। রঙ্গনা কুচির। কাশেম ছেলেটিকে পুলিশ জিপ থেকে নামাল 2জন পুলিশ। হৃদ কমিশনারের দিকে তাকাতেই কমিশনার কাশেমের উদ্দেশ্যে বলল, তুই সামনে যা, আমরা তোকে অনুসরণ করব। খবরদার চালাকি করবি না, তাহলে বেওয়ারিশ লাশে মরবি। কাশেম ছেলেটিকে টেনে সঙ্গে নিয়ে হাঁটল 2জন পুলিশ। শতাধিক মানুষ হওয়ার পরও কেউ শব্দ করছে না। যতটা নিস্তব্ধ থাকা যায়, ততটাই সতর্ক অবলম্বন করছে সবাই। কাশেমের পিছনে হৃদ, রাদিফ, আসিফ, নিহাল খান, ফাহাদ, আর তাদের পিছনে গোটা শতাধিক মানুষ হাতে হাতে লাঠিসোঁটা নিয়ে পা মিলাচ্ছে। হৃদ খানের জীবনে কখনো বউকে এমন নিষিদ্ধ পল্লীতে খুঁজতে আসতে হবে, এই বিষয়টাই নিহাল খানের জন্য লজ্জাজনক। তিনি সংসদ সদস্যের মন্ত্রী। কোনো কারণে যদি বিরোধী দলের কারো কানে আজকের ঘটনাটি যায়, তাহলে খান বংশের সম্মান খোয়াতে সময় নেবে না। সবচেয়ে বড় কথা, উনার ছেলে হৃদ এখনো পর্যন্ত শান্ত। আর কতক্ষণ শান্ত থাকবে বোঝা যায় না। এখনো পর্যন্ত চুপ মানে ধ্বংসের পূর্বাভাস। সঙ্গে এত মানুষ নিয়ে এসেছে, তার মানে মায়াকে সেখানে পাওয়া গেলে আজকে নিষিদ্ধ পল্লীর ধ্বংস নিশ্চিত। হৃদের ডান হাতের মুঠোয় বন্দুক চেপে ধরা হাতটাও অনবরত কাঁপছে। এবার সেটা রাগে নাকি দুর্বলতায়, সেটাও বোঝা দেয়। সকলেই কাশেমের পিছনে পা মিলাল। নিষিদ্ধ পল্লীর বাইরে দেখা গেল কালো, সাদা, রং বেরঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে। দিনের শেষ রাতের ক্ষুধা নিবারণের জন্য বিগড়ে যাওয়া একদল বড়লোক আসে নিষিদ্ধ গলিতে। হৃদ পকেট থেকে সাদা রুমাল বের করে মুখে চাপল। জীবনের প্রথম এসব নিষিদ্ধ গলিতে পা পড়েছে তার, তাও শখের নারীর খোঁজে। তার ভিতরকার তোলপাড় ছটফট বাণীতে প্রকাশ করার মতো নয়। 3তলার রঙ্গনা কুটিরের নিচতলায় হলঘরের দরজা খোলা ছিল। মেঝেতে নাচ গানের আয়োজন ছিল, সেটা চারপাশের পরিবেশ দেখে বোঝা গেল। ঢোল, তবলা মেঝের মোটা বিছানার ওপর অবহেলায় পড়ে।
বাংলা কিংবা বিদেশি মালের বোতলও মেঝের এদিক সেদিকে ছড়িয়ে পড়ে। একজন মধ্যবয়সী মোটা মহিলার রঙিন সাজে অর্ধ উলঙ্গ অবস্থায় সেই বিছানায় শুয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। মহিলাটির উন্মুক্ত পেটে মাথা রেখে খালি গায়ে একই বয়সী পুরুষ শুয়ে। আশেপাশের ঘরগুলো থেকে উচ্চস্বরে চিৎকার আর কলকল ধ্বনি কানে আসতেই নিহাল খান থমথম খেয়ে গেলেন। এসব নিষিদ্ধ গলিতে এসবই হয়, কিন্তু বাবা ও ছেলেদের একত্রে এসব নিষিদ্ধ গলিতে প্রবেশ করাই লজ্জায় পড়ে যান তিনি। রাদিফ নিজেও বিব্রত বোধ করে নিহাল খানের উদ্দেশ্যে বললেন, আব্বা, আপনি বাইরে অপেক্ষা করুন, আমরা দেখছি বিষয়টা। নিহাল খান উপস্থিত পরিস্থিতি বুঝে তিনি দৃষ্টি নত করে মুহূর্তে বেরিয়ে গেলেন। একজন পুলিশ এগিয়ে গিয়ে নাক চেপে অর্ধ উলঙ্গ পুরুষটিকে লাথি মেরে ওঠাতে চেয়ে বলল, এই উঠো, উঠো, এই হারামির বাচ্চা উঠো। পরপর লোকটার পেট, কোমর ও বাহুতে লাথি মারায় লোকটা চোখ টেনে তাকানোর চেষ্টা করল, কিন্তু অতিরিক্ত মদ খেয়ে তাল সামলাতে পারছে না। আরও একজন পুলিশ এসে মহিলাটিকেও একইভাবে হাতে মোটা লাথি দিয়ে মৃদু আঘাত করে ডাকতে লাগলো। একটা সময় পর মহিলা ও পুরুষ দুজনই উঠে বসল, কিন্তু মদের নেশায় দুজনই দুলতে লাগলো। দুজন পুলিশ মধ্যবয়সী মহিলা ও পুরুষকে টেনে দাঁড় করাল। মদের ঘোরে দুলতে দুলতে পুরুষ লোকটা মাতাল কণ্ঠে বলল, এত রাইতে মায়া দেউন যাইব না, মায়া লাগলেই সকাল 5টার পর পাইবেন। আমাগো এইখানে সব মায়াই এখন বুকিং চলতেছে, টাকা অ্যাডভান্স করুন লাগবো আগে। ঠাস শব্দে থাপ্পড়টি মাতাল লোকটার ডান গালে পড়ল। মাতাল পুরুষটি তেতে উঠে বলল, এই কোন কুত্তার বাচ্চারে আমারে মারল, শালা মাদারদো, তোর মা সাও। ফের একটা থাপ্পড় মারলেন কমিশনার মতিউর। শক্ত হাতে থাপ্পড় খেয়ে মাথা চিমিয়ে উঠল মাতাল লোকটার। নেশার ঘোর খানিকটা কমে আসতে চোখে পড়ল পুলিশের পিছনে দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষ। মাতাল লোকটার নাম রিপন। সে একত্রে এতগুলো মানুষ দেখে মতিউরকে লম্বা সালাম দিয়ে মাতাল ভঙ্গিতে বলল, স্যার, আপনাগো কয়টা মায়া লাগবো? অল্প বয়সী মায়া আমাগো এইখানে সাপ্লাই কম, তবে 30 বছরের মায়াগুলোও কম না স্যার। মজা পাইবেন হেগুড়ে দিয়া। আপনাগোর দিনের লাইগা মায়া লাগবো নাকি রাইতের লাইগা স্যার? মতিউর সাহেব কথা বাড়ালেন না। পাশের মহিলাটি ঠিকঠাক দাঁড়াতে পারছে না, শাড়ির আঁচল মেঝেতে লুটোচ্ছে। সে দাঁড়িয়ে থেকে মাতাল অবস্থায় দুলছে। মতিউর সাহেব হাতের ফোনে মার একটা ছবি দেখিয়ে বললেন, এই মেয়েটাকে কাল তোদের এখানে একদল পাচারকারী বিক্রি করে গেছে। মেয়েটা এখন কোথায় সেটা বল, আমাদের এই মেয়েটাকে চাই। রিপন মাতাল চোখে ফোনের দিকে তাকিয়ে মার ছবিটা ঝাপসা চোখে দেখে বলল, এই মায়াডার মেলা চাহিদা স্যার। এই মায়ারে নিতে গেলে এক রাইতের লাইগা 1 লাখ দিবেন স্যার। কাল রাইতে এক বুইরা লোক 2 লাখ টাকা দিয়ে নিছিল হের লাইগা মায়াডারে। শালা বুইরা মাদারদো কচি মায়া পাইয়া দফারফা কইরা দিয়েছে। কাল সারাদিন মায়াডার সালাইন চলছে। আজ রাইতে ভাবছিলাম মায়াডারে কাস্টমারের হাতে দিমু না, আগে সুস্থ হলে আবার কাস্টমসের ঘরে পাঠানো। কিন্তু আবার হেই বইরা তার লগে আরো 3 বইলারে লইয়া আইছে। 3 লাখ টাকা দিয়ে এই মায়ারে আইজ রাইতের লাইগা লইয়া গেছে ঘরে। মায়াডা এখন কাস্টমারের লগে ঘরে আছে। এই মায়ারে চাইলে 2 দিন পর নিতে হইব স্যার। আইজ জানি 3 বইরা কি দশা করছে মায়াডার, হেইডা বুঝা এরপর আপনাগো লগে দিতে হইব। দীর্ঘক্ষণ চুপ থাকার হৃদের হিংস্রতা তক্ষুনি ফেটে পড়ল রিপনের উপর। হৃদ হাতের রিভলভার চেপে ধরে হেলোমেলো খুশি বসাতে লাগলো রিপনের মুখে। হিংস্র গর্জনে চিৎকার করে হৃদ, হারামির বাচ্চা, কুত্তা বাচ্চা, আমার বউয়ের দাম ধরাস। হৃদ খানের বউ এত সস্তা? জানোয়ার বাচ্চা, আমার বউরে অন্য কারো ঘরে পাঠানোর সাহস তোরে কে দিছে? হৃদের গর্জনের সঙ্গে সঙ্গে হাতে বন্দুকও চলল এলোমেলো। চোখের পলকে রিপনের যৌনাঙ্গে গুলি করে রক্তাক্ত করে দিয়ে মহিলাটির মুখে রিভলভার চেপে হৃদ হিংস্রতায় বলল, আমার বউ কই? মুহূর্তে বয়ে যাওয়া তাণ্ডবে থরথর করে কাঁপতে লাগলো মধ্যবয়সী রাজিয়া। এই নিষিদ্ধ পল্লীতে সবাই রাজিয়া আপা বলে ডাকে মহিলাকে। রিপন ছিল রাজিয়ার সরকারি, যাকে হৃদ মেরে ফেলেছে। রাজিয়া থরথর করে কেঁপে কম্পিত গলায় বলল, এই মায়া দোতলায় 104 নম্বর ঘরে আছে স্যার। হৃদের গুলি, চিৎকার আর মানুষের কলরবে ততক্ষণে রঙ্গনা কুঠির থেকে ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি লেগে গেছে পুলিশের ভয়ে। আসিফ, রাদিফ ও আরিফ রাজিয়ার জবানবন্দি শুনে তৎক্ষণাৎ দৌড়ে দোতলার ঘরের দিকে গেল, সঙ্গে বেশ কিছু পুলিশ ও হৃদের ছেলেপেলেও গেল। কয়েক মিনিট পর ওপরের ঘর থেকে আসিফের আতঙ্কিত ডাক ভেসে এল হৃদের জন্য, ভাই, আপনি দ্রুত উপরে আসুন, জরুরি। হৃদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে বুক কাঁপছে, সঙ্গে কম্পিত হাত পা। উপরে ঘরে মায়াকে ওইভাবে 3 জন পুরুষের সঙ্গে দেখাটা হৃদের শত মরণের সামিল। হৃদ উপরে উঠতে পারল না, বরং রক্তাক্ত লাশের পাশে ধপ করে বসে গেল। হা করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে। ঘোলাটে দৃষ্টি দোতলার ঘরের সিঁড়িতে আটকে রেখে পর মুহূর্তে মেঝেতে তাকালো।
হৃদকে আসতে না দেখে বয়স্ক 3জন লোকসহ অসুস্থ মেয়েটিকে অর্ধ উলঙ্গ অবস্থায় কোনো রকম কাপড় পরিয়ে নিচে নামাল এই কুটিরের 2জন মেয়েকে দিয়ে। অসুস্থ মেয়েটির গায়ে বিছানার চাদর জড়ানো। চোখ, মুখ, গলা, শরীরের সব জায়গায় কামড়ের দাগ যতটা শরীর দৃশ্যমান। মেয়েটির লম্বা চুলগুলো এলোমেলো পাখির বাসা করে রাখা। মেয়েটির হাঁটতে সমস্যা হচ্ছে, সেটা মেয়েটির পা ফেলে হাঁটার ধরনই বলে দিচ্ছে। বয়স্ক 3জন লোকের বয়সী 50-এর ঊর্ধ্বে হবে। মোটাসোটা ভারী শরীরে, শুধু একটা করে আন্ডারওয়্যার পরা। পুলিশ সবাইকে নিচে হৃদের সামনে নিয়ে এল। হৃদ তখনও মেঝেতে দৃষ্টি স্থির করে রাখল। উপরে তাকানোর সাহস পাচ্ছে না। হৃদের গায়ের ছাই রঙের শার্টটি ঘামে ভিজে কালো হয়ে আছে। আসিফ ডাকল, ভাই, ভাবি। আসিফ থেমে যায়। রাদিফ বলল, ভাই, এখানে মায়া ভাবিকে আমরা কোথাও পাইনি। ভাবি। রাদিফের বাকি কথা শেষ করার আগেই হৃদ চোখ তুলে তাকালো। চোখের সামনে মার জায়গায় অন্য কাউকে দেখে মুহূর্তে হৃদের চোখের কোণে পানি চিকচিক করে উঠল। হৃদ খান কাঁদছে, নাকি সবার ভ্রম? শক্ত চোয়াল, হিংস্র রক্তিম লাল চোখের কোণে জলবিন্দু জমে হৃদের। আটকে রাখা নিঃশ্বাসগুলো এবার শব্দ করে ছাঁচে সে। মেয়েটির গরম মার মতোই, তবে মায়া নয়। রাদিফ ফের বলল, কাশেমের দল যে মেয়েটিকে কিডন্যাপ করেছিল, সে মেয়েটি অন্য কেউ ভাই। মায়া ভাবি নয়। অসুস্থ মেয়েটি সকলের কথা শুনতে পাচ্ছিল। উপস্থিত পুলিশ সহ সবাই হৃদকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি তৎক্ষণাৎ হৃদের পায়ে পড়ে হামাউ চিৎকার করে বলতে লাগলো, আমাকে বাঁচান স্যার, আমাকে এই নষ্ট পল্লী থেকে বের করে নিয়ে যান। আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ওরা আমাকে কাল কলেজ যাওয়ার পথে তুলে এনেছে। প্লিজ স্যার, দয়া করুন, আমাকে আমার পরিবারের কাছে নিয়ে চলুন। আমি আর পারছি না, এখানে সবাই পশু, আমাকে খুব মারধর করে। আল্লাহর দোহাই লাগে স্যার, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান। এই খারাপ লোকগুলোকে আমাকে দিয়ে কাল থেকে খারাপ কাজ করাচ্ছে। আমি এসব থেকে মুক্তি চাই স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্লিজ স্যার, দয়া করুন, প্লিজ। হৃদ ক্লান্ত কিন্তু বেশ শান্ত গলায় বলল, মেয়েটিকে সেফলি বাসায় পৌঁছে দে আসিফ। জি ভাই। মেয়েটির নাম নাদিয়া, মার কলেজেই পড়ে। কাল কলেজ যাওয়ার পথে কিডন্যাপ হয়ে এখানে এসেছে। আসিফ রঙ্গনা কুটিরের 2টো মেয়ের সাহায্য নিয়ে মেয়েটিকে গাড়িতে ওঠাল। হৃদ তখনও শান্ত ভঙ্গিতে মেঝেতে বসে থেমে থেমে শ্বাস নিচ্ছে। বউ তার ভীষণ দুর্বলতার জায়গা। আর সেই বউয়ের অনাদরের কথা ভেবে হৃদের প্রতি মুহূর্তে হাজার মৃত্যু হচ্ছিল। হৃদের ভিতরকার তোলপাড় শুধু সেই বুঝতে পারছিল এতক্ষণ। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, তার বউ এই খারাপ চক্রে পড়েনি। কিন্তু হৃদের বেয়াদব বউ গেল কই? সকাল 8টার টিভি নিউজ চ্যালেঞ্জ দেখছেন শহীদুল রহমান। সঙ্গে গরম চা আর বিস্কুট। উনার বউ ফাতিমা বেগম সকালের নাশতা বানাচ্ছেন ছেলে মেয়েদের জন্য। এক ছেলে এক মেয়ে নিয়ে শহীদুল রহমানের সুখী পরিবার। বড় ছেলে রাসেল অনার্স শেষ করে মাস্টার্স করছে। ছোট মেয়ে টিয়া রহমান ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তারা। পৈতৃক নিবাস আশুগঞ্জ। কিন্তু ভদ্রলোক চাকরির সুবাদে বিগত 6 বছর ধরে ঢাকায় থাকছেন। যখন টিয়া 5ম শ্রেণী শেষ করে 6ষ্ঠ শ্রেণীতে উঠবে, তখন শহীদুল রহমানেরও ট্রান্সফার হয় ঢাকাতে। সেই থেকে শহীদুল রহমানের পরিবার ঢাকায় থাকছেন। বয়স্ক শহীদুল রহমান বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সকাল 10টায় উনার অফিস। এখন 8টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে 9টায় বের হয়ে যান অফিসের জন্য। রোজকার মতো আজও তিনি হলরুমে বসে সময় টিভিতে সকাল 8টার খবর দেখছিলেন। ফাতিমা বেগম রান্নাঘরে রুটি বেলছিলেন আর ফাঁকে ফাঁকে চুলায় দক্ষ হাতের রুটিও সেঁকে নিচ্ছেন। শহীদুল রহমান এর ফাঁকে উঁচু গলায় ডাকলেন, কই গো শুনছ? আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও। ব্যস্ততায় ফাতিমা বেগম রান্নাঘর হতে বেরোতে পারছেন না। রুটি পুড়ে যাচ্ছে। তিনি উঁচু গলায় ডাকলেন নিজের মেয়েকে, টিয়া, এই টিয়া, তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে যেত। টিয়া ডাকে উত্তর দিল মায়া। টিয়া তখনও ঘুমে। জায়গা পরিবর্তন হওয়ায় মায়ার রাতে ঘুমাতে পারছেন না বিগত 2 দিন যাবৎ। মায়া শহীদুল রহমানকে পানি দিয়ে চলে যেতে চাইলে শহীদুল রহমান মায়াকে থামিয়ে সোফায় বসতে বললেন। মায়াকে বিস্কুটের প্লেটটি এগিয়ে দিয়ে বললেন, বিস্কুটগুলো খাও তোমা। আমি নাশতা করেছি আঙ্কেল। মায়া রিনরিনে গলায় উত্তরটা করল। মায়া হৃদের সাথে ঝগড়া করে 2 দিন আগে টিয়াদের বাসায় উঠেছে। টিয়া, মায়া একই কলেজে পড়াশোনা করে। প্রাইমারি একসঙ্গে পড়েছিল 2জন। হাই স্কুল মায়া আশুগঞ্জে থেকে, আর টিয়া ঢাকা থেকে শেষ করে। এরপর কলেজ মায়া প্রথমে চট্টগ্রাম, পরে ঢাকা ট্রান্সফার হওয়ায় কপাল ভালো থাকায় মায়া একই কলেজে টিয়াকে পেয়ে যায়। 2জন বাল্যকালের বান্ধবী, সঙ্গে একই এলাকার মানুষ হওয়ায় টিয়ার বাবার সঙ্গে মার বাবারও একটা পারিবারিক সম্পর্ক আছে। শহীদুল রহমান টিভি দেখতে দেখতে মায়াকে প্রশ্ন করে বললেন, আমি শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে।
তোমার শ্বশুরবাড়ি কোথায় মায়া? মায়া বেশ আমতা আমতা করল শহীদুল রহমানের প্রশ্নের উত্তর দিতে। মায়া স্বামীর সাথে রাগ করে এখানে এসেছে, সেটা টিয়া ছাড়া তার পরিবারের কেউ জানে না। সবাই জানে মায়া এখানে বেড়াতে এসেছে কয়েক দিনের জন্য। মায়া আমতা আমতা করে উত্তর দিয়ে বলল, জি, চট্টগ্রামে। সে তো মেলা দূরে। শফিক ভাই তোমাকে এত দূরে বিয়ে দিলেন কেন? তোমার কি এটা পছন্দের বিয়ে ছিল মায়া? বাবার বয়সী শহীদুল রহমানকে সত্যিটা জানাতে মায়া সংকোচ বোধ করল। মেয়ের বয়সী মায়া চাইলে একজন মুরব্বী গুরুজনকে পছন্দের বিয়েটা সম্পর্কে সবকিছু জানানো যায় না। এতে লোকটা মায়াকে খারাপ ভাবতে পারে। তাই মায়া কথা ঘুরিয়ে জবাব দিয়ে বলল, আমার আপার ভাসুরের কাছে আমাকে বিয়ে দিয়েছেন। লোকটা যেন খানিকটা অসন্তুষ্ট হলো। আপত্তিকর গলায় ফের প্রশ্ন করে বললেন, তোমার আপার ভাসুরের কাছে বিয়ে দিয়েছে মানে? তোমার স্বামী তোমার থেকেও অনেক বয়স্ক হবে। এত বয়স্ক লোকের কাছে তোমার আব্বা তোমাকে বিয়ে দিতে রাজি হলো কেন? তোমাকে আরো কয়েক বছর পড়াতে পারত। শুনেছিলাম তোমার নাকি আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের ছোট ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, তাহলে সেই বিয়েটা দিল না কেন শফিক ভাই? এত বয়স্ক লোকের কাছে বিয়ে দিল কেন তোমার বাপ? মায়া এবার বেশ ইতস্তত বোধ করল শহীদুল রহমানের পরপর প্রশ্নে। লোকটা মার আর নাদিমের বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা জানে। তাহলে মায়া যে এরপর বদনাম হয়ে মানসিক রোগে বাড়ি ত্যাগ করেছিল সেটা জানে না, নাকি নাদিমের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার অবধি জানে? মায়া বেশ অস্বস্তি বোধ করল অতীত নিয়ে কথা বলতে। কিন্তু একই এলাকার মানুষ সাথে যদি কোনো একদিন কারো হঠাৎ দেখা হয়ে যায়, তাহলে সে লোক 14 গোষ্ঠীর খবর নেওয়া শুরু করে দেয়। মার সাথেও ঠিক তাই হচ্ছে। শহীদুল রহমান গ্রামে থাকেন না বলে মার থেকে গ্রামের খোঁজখবর নিচ্ছেন। মায়াকে চুপ থাকতে দেখে লোকটা ফের বলল, তোমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে হলে তুমি ঢাকা পড়ছো কোথা থেকে? হোস্টেলে থাকো? মায়া জড়তার অবস্থায় উত্তর দিবে তখনই টিভিতে দৃশ্যমান হলো মার একটি ছবি। টিভির নিচে হেডলাইন দিচ্ছে মার নিখোঁজ হওয়ার খবরটা। সংবাদ উপস্থাপনকারী মেয়েটি খুবই দক্ষতার সাথে উপস্থাপন করছে মার নিখোঁজ বার্তাটুকু। যে বা যারা মার সঠিক তথ্য দিতে পারবে তাদেরকেও বেশ মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে। সংবাদ পাঠিকার উপস্থাপন আর টিভিতে দৃশ্যমান মার ছবি দেখে মার মাথায় আকাশ ভেঙে পড়ল মুহূর্তে। আতঙ্কে মার হাত পা থরথর করে কেঁপে উঠল ভয়ে। শহীদুল রহমানের অবস্থাও বিস্ফোরণের মতো। তিনি বেশ অবাক, হতবাক, হতবুদ্ধি আর আচম্বিত হয়ে পড়েন। মার নিখোঁজ এই খবরটি টিভিতে দেখাচ্ছে। তিনি ভারী আশ্চর্য স্বরে মায়াকে বললেন, সে কি? তোমাকে টিভিতে নিখোঁজ দেখাচ্ছে কেন মায়া? তুমি বাসা থেকে বলে আসুনি এখানে। মায়া উত্তর করল না। ভয়ে গলা শুকিয়ে কাজ। আতঙ্কিত মায়া ভয়ে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল টিয়ার রুমে। শহীদুল রহমান মায়াকে পিছন থেকে বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু মায়া শুনল না। শহীদুল রহমান বুঝলেন মায়া নিজের পরিবারকে না জানিয়ে এখানে এসেছে। তিনি দ্রুত টিভিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ফোন তুললেন। এর মাঝে ফাতিমা বেগম স্বামীর জন্য প্লেটে করে রুটি আর সবজি নিয়ে আসলেন। শহীদুল রহমানকে অস্থির ভঙ্গিতে টিভি থেকে নাম্বার তুলতে দেখে তিনি সেদিকে তাকাতে উনার চোখে পড়ল মার ছবি। ফাতিমা বেগম হাতের প্লেট সোফার টেবিলে রাখতে রাখতে অবাক গলায় শুধালো বললেন, এটা আমাদের মায়া না। ওকে টিভিতে দেখাচ্ছে কেন? শহীদুল রহমান অস্থির গলায় উত্তর দিয়ে বললেন, মায়া ওর পরিবারকে না জানিয়ে আমাদের বাড়িতে এসেছে খুব সম্ভবত। সেজন্য ওর পরিবার নিখোঁজ বার্তা টিভিতে দেখাচ্ছে। আমি টিভিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওর পরিবারকে জানিয়ে দিচ্ছি যে মায়া আমাদের বাড়িতে আছে। নিশ্চয়ই শফিক ভাই মার জন্য অনেক টেনশনে আছেন। আজকালকার বাচ্চারা কি বোঝে আল্লাহ জানেন। বাবা মায়ের কথা চিন্তা না করেই একা বাসা থেকে বেরিয়ে যায়। মায়া নিশ্চয়ই বাবা মায়ের সঙ্গে রাগ করে হোস্টেল থেকে বেরিয়ে এখানে এসেছে। আল্লাহ, কি বলো? মায়া তো আমাকে এসব বিষয়ে কিছু বলেনি। টিয়া তো আমাকে বলল ও নাকি মার বাবা মায়ের থেকে পারমিশন নিয়ে এখানে এনেছে বেড়াতে। তোমার মেয়ে যত নষ্টের মূল। এখন পুলিশ আসলে তোমার মেয়েকে না আমাকে ধরে নিয়ে যাবে দেখিও। স্বামীর কথায় আতঙ্কিত হলেন ফাতিমা বেগম। রাগে তেড়েফুঁড়ে গেলেন টিয়াকে ইচ্ছামতো ধোলাই করতে। কিন্তু দরজা ভিতর থেকে লক করে থাকায় ফাতিমা বেগম চিল্লাচিল্লি করে দরজা ধাক্কেও লাভ হলো না। টিয়া বা মায়া দুজনেই ভয়ে কেউ দরজা খুলল না। শহীদুল রহমান ফাতিমা বেগমকে থামিয়ে বললেন, ফাতেমা, তুমি আপাতত ওদের সাথে চিল্লাচিল্লি করিও না। ওরা ভয় পাচ্ছে। আমি মার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওদের এখানে নিয়ে আসছি। তুমি ভিতর থেকে দরজা লাগিয়ে দাও, যেন ওরা কোথাও বেরোতে না পারে। শহীদুল রহমান টিভি থেকে নেওয়া নাম্বারে যোগাযোগ করতে করতে ঘর থেকে বেরোতে ফাতিমা বেগম ভিতর থেকে ফ্ল্যাটের দরজা আটকে দিলেন। মাথায় হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে রইলেন অনেকক্ষণ। ফাতিমা বেগমের অর্ধেক রান্না সেইভাবেই রইল।
অতিরিক্ত টেনশনে আর কিছুই রান্না হলো না। প্রায় 40 কি 50 মিনিট পর পুনরায় ফ্ল্যাটের দরজায় উচ্চ স্বরে কয়েকটি হাতের একত্রিত থাপ্পড় পড়ল। ফাতিমা বেগম সোফা হতে ধরফিয়ে দৌড়ে গেলেন দরজার দিকে। প্রথমে দরজা খুলতে ভয়ে পাচ্ছিলেন। দরজার বাইরে অনেকগুলো মানুষের কলরব আর হইচই শোনা যাচ্ছিল। ফাতিমা বেগম ভয়ে জ্বরসর হয়ে কাঁপতে লাগলেন। মায়া নিখোঁজ হওয়ার ব্যাপারটাকে ঘিরে পুলিশ তাদের বাড়িতে হামলা করেছে কিনা সেই ভয়ে পাচ্ছেন। শহীদুল রহমান নিচে গিয়েছিল মার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে, নিশ্চয়ই তাকেও পুলিশ ধরে নিয়ে গেছে। এখন উনাদের জন্য পুলিশ আবার এসেছে, যেহেতু মায়া তাদের ফ্ল্যাটে আছে, তার মানে তারাই আসল আসামি। ভয়ার্ত ফাতিমা বেগম যখন দরজা খুলছেন না, তখন দরজার ওপর থাপ্পড়গুলো আরো জোরালো হলো। বাহির থেকে অনেকগুলো মানুষ হুচুই করে ডাকছে আর বলছে, এই ভিতরে কে আছেন, দরজা খুলুন, নয়তো আমরা দরজা ভেঙে ফেলব, দরজা খুলুন। ফাতিমা বেগম আতঙ্কিত ভঙ্গিতে খানিকটা সাহস জুগিয়ে বললেন, কে আপনারা, কাকে চান এখানে? তক্ষুনি শোনা গেল শহীদুল রহমানের কণ্ঠস্বর। তিনি বললেন, ফাতেমা, দরজা খোলো, আমার সাথে মার পরিবারের লোক এসেছে। স্বামীর গলা পেয়ে ফাতিমা বেগম চট করে দরজা খুলে দিতেই এক ঠেলায় প্রায় 30-40 জন লোক একত্রে ঘরে ঢুকে গেল। 10-12 জন পুলিশের সঙ্গে নিহাল খান, আরাফ খান, রাদিফ, আরিফ, শফিকুল ইসলাম, জামাল ইসলাম, আসিফ, সকলেই এসেছে হৃদের সঙ্গে। হৃদের ছেলেপেলে বিল্ডিংয়ের নিচে ভিড় জমিয়ে এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে। আর কিছু ছেলেপেলে হৃদের সঙ্গে শহীদুল রহমানের ফ্ল্যাটে এসেছে। খবর পেয়ে সুফিয়া খানও ছুটে এসেছেন। বিল্ডিংয়ের লিফট না থাকায় তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। শহীদুল রহমান টিয়ার ঘর দেখালেন, বললেন, মায়া এই ঘরে আছে। রাদিফ, আরিফ, শফিকুল ইসলাম, নিহাল খান সকলেই পালাক্রমে ডাকল মায়াকে দরজা খুলতে। পরিচিত মানুষের গলা পেয়ে মায়া ভয়ে থরথর করে কাঁপতে লাগল। মার মতো অস্থির, উত্তেজিত, দিশেহারা টিয়াও। বান্ধবীর উপকার করতে গিয়ে যে এইভাবে বিপদে পড়ে যাবে, সেটা টিয়া নিজেও ভাবেনি। এবার দরজা ভাঙার উপক্রম হলো। যখন মায়া বা টিয়া কারো ডাকে দরজা খুলছিল না, তখন হৃদের ছেলেপেলে দরজা ভাঙতে চাইল। দরজার বিকট শব্দে দেয়াল কেঁপে কেঁপে উঠছিল। তখন আতঙ্কিত মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই মার নিঃশ্বাস আটকে এলো। কেউ একজন মার গলা চেপে ঠেলে পিছিয়ে নিয়ে যেতে লাগলো। মায়া পিঠ দেয়ালে থেকে যেতে মায়া আতঙ্কিত ভঙ্গিতে গলায় হৃদের হাতটি ধরে অনবরত কাশতে লাগল। আকস্মিক আক্রমণের সকলে হতবিহ্বল। কেউ বুঝে ওঠার আগেই হৃদ মার গলা চেপে হিংস্র গর্জনে বলল, পালাইনি কেন? আমারে তোর মানুষ মনে হয় না, বেয়াদবের বাচ্চা। আমি খুঁজে পেলে তোকে কি করব, সেই চিন্তা মাথায় আসে নাই। বউ বলে ছাড় পেয়ে যাবি। কলিজা নড়ে না ভয়, মরার পাখা গজাচ্ছে। আসিফ, আরিফ, রাদিফ, শফিকুল ইসলাম, জামাল ইসলাম, নিহাল খান, আরাফ খান সকলেই এগিয়ে আসল আকস্মিক আক্রমণের হৃদকে থামাতে। মায়া কাশতে কাশতে ছটফট করে চোখ উল্টে দিচ্ছে, নিঃশ্বাস আটকে। সকলে একত্রে হৃদকে চাপতে টেনে ধরে পিছিয়ে যেতেই মায়া শরীর ছেড়ে ঢলে পড়তে নিলে সুফিয়া খান দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরেন, পড়া থেকে বাঁচিয়ে। তিনি ঘরে ঢুকতে হৃদের গর্জন আর চিৎকার চেঁচামেচি শুনে এদিকটায় দৌড়ে আসেন। কাল থেকে মার খোঁজে হৃদ দিশেহারা। খাওয়া দাওয়া, ঘুম সবকিছু হারাম করে মায়াকে পাগলের মতন খোঁজে চলেছে। হৃদের সুগারের সমস্যা হয় না খেয়ে থাকলে। তাছাড়া হৃদের মাথার অ্যাক্সিডেন্টের ফলে আজও হৃদকে রেগুলার মেডিসিন নিতে হয় তার জন্য। কিন্তু মার টেনশনের সবকিছু ভুলে হৃদ শুধু মার খোঁজে দিশেহারা ছিল। মায়াকে খুঁজে পেলে হৃদ কি করবে, সেই চিন্তা সুফিয়া খানের মাথাতেও ছিল। মায়া অন্যায় করেছে, তিনি মানছেন। মা কাউকে কিছু না বলে এভাবে হঠাৎ পালিয়ে যাওয়াটা উচিত হয়নি, কিন্তু তাই বলে হৃদ মায়াকে এভাবে আঘাত করবে, সেটাও ঠিক নয়। সুফিয়া খান মায়াকে চাপটে জড়িয়ে ধরলেন। মায়া সুফিয়া খানের অপর শরীরের ভার ছেড়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। রাদিফ হৃদকে চাপটে জড়িয়ে উত্তেজিত ভঙ্গিতে বলল, ভাই প্লিজ থামো, শান্ত হও, ভাবি ভয় পাচ্ছে। হৃদকে জড়িয়ে ধরে আছে সকলেই। শফিকুল ইসলাম আর জামাল সাহেব হৃদকে ছেড়ে দিয়েছেন ততক্ষণে। মায়াকে হৃদ ভালোবেসে বিয়ে করেও এভাবে আঘাত করতে পারে, সেটা তাদের ধারণাতেও ছিল না। শফিকুল ইসলাম আর জামাল সাহেব তো মার নিখোঁজের সংবাদ পেয়ে সবকিছু ভুলে ঢাকায় ছুটে এসেছেন। হৃদের বাসায়ও থাকছেন। মায়া এই বাড়িতে আছে এই সংবাদটা পেয়ে উনারা সবার সাথে ছুটে এসেছিলেন মায়াকে দেখতে, কিন্তু মায়াকে দেখার আগেই হৃদের আক্রমণ। উনাদের মনে হলো মায়া হৃদের কাছে ভালো নেই। সুফিয়া খান হৃদের তোলপাড় দেখে রাগান্বিত ভঙ্গিতে বললেন, হৃদ শান্ত হও, মেয়েটাকে আঘাত করছো কেন? হৃদ হুঙ্কার ছেড়ে সবার থেকে নিজেকে ছাড়াতে চেয়ে গর্জে উঠে বলল, ছাড় আমারে, বেয়াদবের বাচ্চার কত বড় কলিজা হয়েছে, আজ আমি মেপে দেখব। আমার অবাধ্য হয়, আমার
ওর সাহসের দাঁত আজ আমি ভাঙব। ওর কোন বাপ ওকে আজ বাঁচায় সেটাও আমি দেখব। হৃদ ধমকে উঠলেন সুফিয়া খান। এর মাঝে মায়া হৃদকে পাল্টা উত্তর দিতে বড় বড় নিঃশ্বাস ফেলে বলল, অসভ্য লোক, বেশ করেছি পালিয়েছি, আরও পালাব। আমাকে খালি মারেন, আমি যাব না আপনার বাড়িতে, করব না আপনাকে বিয়ে, খাবো না আপনার ভাত, যান আপনি। মার পাল্টা জবাবে হৃদের রাগে কি পড়ল যেন। হৃদ হিংস্রত গর্জে উঠে সবাইকে নিয়ে মার দিকে তেড়েফুঁড়ে যেতে চাইল। মায়া ভয়ে সুফিয়া খানের পিছনে আশ্রয় নিল। হৃদ দাঁতে দাঁত পিষে গর্জনে বলল, তোর সাথে সংসারের মায়ের বাপ, তোর মতো বেঈমান নারীর জন্য হৃদ খানের দরজা চিরতরে বন্ধ। তুই তোর বাপের বাড়ি চলে যাবি, আমার সাথে তোর সব সম্পর্কের রীতি। যে নারী স্বামীর মন বোঝে না সে হৃদ খানের যোগ্য নয়। ছাড় আমারে। হৃদ শরীর ঝাঁকিয়ে সবাইকে ছাড়িয়ে নিল। যে হিংস্রতা নিয়ে ঘরে ঢুকেছিল সেই একই ভেজে বেরিয়েও গেল। হৃদের পিছন পিছন আসিফ দৌড়ে গেল। বাকিরা সকলেই হতভম্ব ভঙ্গিতে দাঁড়িয়ে কি থেকে কি হলো কিছু বুঝল না কেউ। সুফিয়া খান কপাল কুঁচকে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। বউয়ের প্রতি কত দিশেহারা পাগল হয়ে এখানে ছুটে এসেছিল হৃদ, সেটা মায়া কেন উপস্থিত কেউ বুঝতে পারেনি। হৃদ ভালোবাসা প্রকাশ করতে পারে না বলে রাগ দেখায়। হৃদের ভালোবাসা প্রকাশ পায় রাগের মাঝে। রাগান্বিত হৃদের সঙ্গে তর্ক করলে তখন হৃদ আরো রেগে যায়। এটা মায়া জানা সত্ত্বেও কেন তর্ক করল, কারণ কি? সুফিয়া খান পিছন ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মার দিকে। মায়া সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টি বুঝে নত মস্তক হল। সুফিয়া খান সকলকে বেরিয়ে যেতে বলে তিনি মায়াকে প্রশ্ন করে বলল, তোমার হয়ে আমরা কথা বলছিলাম, তাহলে তুমি হৃদের সঙ্গে তর্ক করলে কেন? হৃদ তর্ক পছন্দ করে না সেটা জানো না? নত মস্তকের মায়া মিনমিন করে উত্তর দিল, জানি। তাহলে তর্ক করলে কেন? আমি তর্ক না করলে উনি এখান থেকে যেতেন না, বরং আব্বা চাচাদের সামনে আরো হাইপার হয়ে যেতেন। এটা নিয়ে পরে আরো ঝামেলা হতো। এমনিতেই দুই পরিবারের ঝামেলা কমছে না। উনি আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করতে চাচ্ছেন না। এখন আবার উনার বাজে ব্যবহারের আব্বা চাচার মন ক্ষুণ্ণ হতো। উনারা ভাবতো আমি ভুল ডিসিশন নিয়েছি আপনার ছেলেকে জীবন সঙ্গী হিসাবে বাছাই করে। মার কথার মানে চতুর সুফিয়া খান চট করে বুঝে গেলেন। তিনি মায়াকে ফের প্রশ্ন করে বলল, এখন যে তর্ক করলে এখন সম্পর্ক ঠিক থাকবে মনে করছো? হৃদ তোমাকে মারবে? মায়া দৃঢ়তায় উত্তর দিয়ে বলল, মানবে। আমি আপনার ছেলের রাগ পরে ভাঙাব। আপনি আমাদের বিয়েটা ভাঙতে দেবেন না আম্মু। আমি আজ আশুগঞ্জ চলে গেলেও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন, নয়তো পরে আপনার ছেলে আবার বেঁকে বসবে। এখন বেঁকে বসবে না। হৃদ মানবে এই বিয়েটা? মানবে। আর যদি না মানে তাহলে আমি চলে আসব। তারপরও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন আম্মু, নয়তো পরে দুই পরিবারের মাঝের সম্পর্কটা আরো নষ্ট হয়ে যাবে যদি বিয়েটা ভেঙে যায়। মার কথায় সুফিয়া খানের কপালের ভাঁজ শীতল হলো। তিনি মার ওপর অসন্তুষ্টি প্রকাশ করে গম্ভীর গলায় আবারও বলল, সবকিছুতে ছেলে মানুষই করতে নেই মায়া। আমার ছেলে মুখ ফুটে সবকিছু প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না যে আমার ছেলের কষ্ট হয় না। কাল থেকে হৃদ খাওয়া দাওয়া ঘুম হারাম করে তোমার খুঁজে দিশেহারা পাগল পাগল হয়ে পুরো ঢাকা শহরে তল্লাশি করেছে। তোমার বান্ধবীর রাফার শ্বশুরবাড়িতেও পুলিশ ফোর্স পাঠিয়েছে। নাদিম গোটা একদিন জেলে ছিল। তোমার খোঁজ পাওয়ার পর নাদিমকে আজ সকালে ছাড়া হয়। তোমার ছেলে মানুষের জন্য অনেকগুলো মানুষ ভুক্তভোগী। সরি আম্মু, সবসময় শরীরে কাজ হয় না, আমাদের বুঝে শুনে কাজ করা উচিত। আয়ন জুইকে নিয়ে বাংলাদেশ ফিরেছে আজ 1 মাস পেরোল। জুইকে ভর্তি করা হয়েছে মার কলেজে। চট্টগ্রাম থেকে ঢাকায় জুইকে অনেক আগেই ট্রান্সফার করা হয়েছিল, বলতে গেলে মায়া ও জুইকে একত্রে ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু আয়ন জুইকে নিয়ে 3 মাস লন্ডনে থাকায় এতদিন জুই কলেজে অনুপস্থিত ছিল। সামনের মাসে জুইয়ের পরীক্ষা। জুই অনেকটা সময় পড়াশোনা থেকে দূরে থাকায় এখন পড়াশোনার বেশ চাপ পড়েছে। সেজন্য আয়ন জুইকে ওর পড়াশোনায় যথাসম্ভব সাহায্য করছে। আয়ানের বাবা মা ও বোন লন্ডন থেকে বাংলাদেশ ফিরবেন আরও মাসখানেক সময় পর। ততদিন আয়ন জুইকে নিয়ে নিজের আলাদা ফ্ল্যাটে উঠেছে। সন্ধ্যার পর জুই পড়তে বসেছে। শব্দবিহীন হালকা মাথা দুলিয়ে পড়ছে সে। বিছানায় আয়ন বসে। খালি ফ্ল্যাটের দুজন মানুষ ছাড়া আর কেউ নেই। দিনের বেলায় একজন মহিলা এসে ঘর মোছা, কাপড় কাচা, থালাবাসন ধোয়া, রান্নাবান্না এসব করে দিয়ে যায়। আয়ন নাইট ডিউটি ছেড়ে দিনের শিফটে এসেছে। জুইয়ের জন্য নাইট ডিউটি সে করে না। জুইকে সকালে কলেজে নামিয়ে সে হাসপাতালের যায়। ফিরে আসে সন্ধ্যা 6টার নাগাদ। দুপুরে লাঞ্চের সময় জুই আয়নের হাসপাতালের চলে যায় মাঝে মধ্যে। দুজন লাঞ্চ সেরে আয়ন জুইকে ড্রাইভার দিয়ে বাসায় পাঠিয়ে দেয়।
কাজের মহিলাটি আয়নের ফিরে আসা অবধি জুইয়ের সঙ্গে খালি বাড়িতে থাকে, তারপর চলে যায়। আয়ন ভাবছে জুইয়ের সঙ্গে খালি বাড়িতে থাকার জন্য কাউকে খুঁজবে, কিন্তু বিশ্বস্ত মেয়ে পাচ্ছে না বলে সে নাইট ডিউটি ছেড়ে যতটা সময় পাচ্ছে জুইকে ঢাকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করছে। আপনি কি করছেন জুই? নিস্তব্ধ নীরবতা ভেঙে আয়নের কথায় জুই হঠাৎ চমকে উঠল। বইয়ের পাতা থেকে চোখ উঠিয়ে আয়নের দিকে তাকিয়ে বলল, পড়ছি। কি পড়ছেন? শব্দ হচ্ছে না কেন? শব্দ করে পড়তে পারি না, পড়া মনে থাকে না। আয়ন কপাল কুঁচকে জুইয়ের দিকে তাকালো। জুই প্রসঙ্গ পাল্টে ফের বলল, কফি খাবেন? করে আনবো। আপনি খাবেন? আনবো আমি। আপনার আনতে হবে না, আমি করে। জুইকে থামিয়ে আয়ন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে এতক্ষণ বিছানায় বসে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে গবেষণা করছিল। একই রুমে জুই পড়ার টেবিলে বসে আর আয়ন বিছানায়। আয়ন পায়ে স্যান্ডেল পরতে পরতে বলল, আপনার পড়া ছেড়ে উঠতে হবে না, আপনি পড়া শেষ করুন, আমি করে আনছি। আয়ন বেরিয়ে যেতে জুই আয়নের চলে যাওয়ার দিকে তাকালো। আয়ন বেশ যত্নশীল পুরুষ, সেটা জুই আয়নের সঙ্গে একত্রে বসবাস করার পর থেকে বুঝেছে। যদিও দুজনের ফোনে কথা বলার সময় আয়ন এইভাবে যত্ন সহকারে কথা বলতো, কিন্তু তখন জুই এতটা আয়নকে কাছ থেকে অনুভব করতে পারেনি যতটা এখন করতে পারছে। জুই সত্যি ভাগ্যবতী আয়নের মতো যত্নশীল স্বামী পেয়ে। দুটো কফির মগ নিয়ে আয়ন জুইয়ের পড়ার টেবিলের একটা চেয়ার টেনে বসল। জুইকে একটি কফির মগ দিয়ে অন্যটিতে চুমুক দিয়ে বলল, আপনার পোড়াগুলো আমাকে দেখান জুই। জুই কফির মগে সবে চুমুক বসাচ্ছিল। আয়নের কথায় মগটা হাতে নিয়ে বলল, আমি পড়তে পারবো। আমি জানি আপনি পড়তে পারবেন, তারপরও আমাকে আপনার পোড়াগুলো দেখান। না। কেন? আপনি কাছে থাকলে আমার পড়া আসে না। তাহলে কি আসে? জুই সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল, প্রেম আসে। প্রেমে তো ঠিকমতো করতে পারেন না, আবার প্রেমের অজুহাত দিচ্ছেন। জুই লজ্জায় ইতস্তত বোধ করেন, নত মস্তক হল। আয়ন জুইয়ের থেকে বইটা টেনে নিজের কাছে নিতে নিতে প্রসঙ্গ পাল্টে বলল, আপনার ভাই আরিফ ফোন করেছিল জুই। আয়ন বাকি কথা শেষ করার আগেই জুই উত্তেজিত ভঙ্গিতে জানতে চাইল, কি বলেছে? বলেছে আপনাকে নিয়ে আপনাদের বাড়িতে যেতে। আপনার মা আপনাকে দেখতে চেয়েছেন। আর বাবা? পারিবারিকভাবে মায়াকে শফিকুল ইসলাম মেনে নিলেও জুইয়ের বাবা জামাল সাহেব আজও জুই আয়নকে মেনে নেননি। যদিও জামাল সাহেব মার নিখোঁজের সময় ঢাকায় এসেছিলেন, কিন্তু তখন আয়ন ও জুই বাংলাদেশ ছিল না। ওরা বাংলাদেশ ফেরে মার আশুগঞ্জ চলে যাওয়ার আরও একদিন পর। জুইদের লন্ডন থাকাকালীন জুইয়ের মা বলতেন, জুইয়ের বাবা জামাল সাহেব জুইয়ের ব্যাপারে ধীরে ধীরে নমনীয় হচ্ছেন, হয়তো খুব শীঘ্রই আয়ন জুইকে মেনে নিবেন। জুই আশায় আছে কোনো দিন জামাল সাহেব নিজে থেকে সবকিছু ভুলে আয়ন ও জুইকে মেনে নিবেন। কিন্তু যতদিন জুইয়ের বাবা নিজে থেকে ফোন করে আয়ন ও জুইকে ডাকবেন না, ততদিন জুই আশুগঞ্জ ফিরবে না। জুই হাতের কফিতে চুমুক বসাতে বসাতে স্বাভাবিক ন্যায় বলল, ওহ। জুইয়ের ছোট উত্তরটা আয়ন বুঝল না। আয়ন জানে জুই কতটা ছটফট করে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে, কিন্তু এখন সুযোগ পেয়েও তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না বলে আয়ন ফের জুইকে বলল, আপনি কি নিজেদের বাড়িতে যেতে চান না জুই? আপনি যেতে চাইলে আমি আপনাকে পাঠাতে আমি যাব না। কেন? জুই মিথ্যা বাহানা দিয়ে বলল, সামনে আমার পরীক্ষা, তাই। পরীক্ষা তো অনেক দেরি, এর মাঝে আপনি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন। আমি ড্রাইভারকে বলে দেব আপনাকে দিয়ে আসতে। যাবেন আপনি? জুই হাতের কফিতে চুমুক বসিয়ে আয়নের থেকে বইটা নিজের কাছে টেনে বলল, আমি বিবাহিত ডাক্তার সাহেব, আর বিবাহিত মেয়েদের স্বামীকে রেখে বাপের বাড়িতে একা বেড়ানোটা শোভা পায় না। যেদিন আমার বাবা আমার স্বামীকে সহ মেয়েকে সসম্মানে দাওয়াত করবেন, সেদিনই যাব। আর নয়তো যাব না। আমি আমার স্বামীর ঘরে ভালো আছি। আমার স্বামী আমার অনেক খেয়াল রাখে। আয়ন জুইয়ের ব্যাপারটা সবে বুঝতে পেরে খানিকটা হাসল। জুইয়ের বাবা আয়নকে জামাতা হিসাবে মানছেন না বলে জুই নিজেদের বাড়িতে আয়নকে ছেড়ে যাচ্ছেন না আয়নের সম্মানের জন্য। আয়ন জুইকে বুঝাতে চেয়ে বলল, জুই, আমি চাই না আপনি আমার জন্য নিজের পরিবার থেকে দূরে থাকুন। আমি আছি, সবসময় আপনার জন্য থাকব। আপনি যান, পরিবারের সাথে গিয়ে দেখা করে আসুন। আপনি আমার জন্য ভাববেন না। জুই কপাল কুঁচকে বলল, আমার স্বামী কথা তো আমাকেই ভাবতে হবে, তাই না? নাকি আপনার জন্য ভাবার আরো মানুষ আছে? কোনটা? পরকিয়া করেন? আস্তাগফিরুল্লাহ। না। তাহলে বউকে বাপের বাড়িতে পাঠাতে এত উতলা হচ্ছেন কেন? জুই কেমন কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আয়নের উপর নিয়ে আসল। আয়ন খানিকটা বোকা হেসে বলল, আমি তো আপনার কথা চিন্তা করে বলেছিলাম জুই। আমার কথা আপনার চিন্তা করতে হবে না। আমি আমার স্বামীর ঘরে ভালো আছি। আয়ন হঠাৎ দুহাত প্রশস্ত করে জুইকে জড়িয়ে ধরতে চেয়ে উৎফুল্লতায় বলল,
আসুন তো জুই, আপনাকে জড়িয়ে শক্তপোক্ত একটা চুমু খাই। আমার কপালে যে এত ভালো বউ জুটবে ভাবিনি, আপনাকে পেয়ে ভাগ্য খুলে গেছে আমার জুই। খালি বাড়িতে মার সময়টা অসহ্যের ন্যায় লাগছে। জুই, মুক্তা সকালেই ঢাকার ওদের শ্বশুর বাড়িতে একাকী মায় বিয়ের আয়োজনে আশুগঞ্জ চলে এসেছিল সেদিনই, কিন্তু এখন মার একা বাড়িতে মন টিকছে না। সেদিন হৃদ মার সাথে রাগারাগি করে সেই যে গেল, আর মার সঙ্গে হৃদের দেখা হয়নি। মায়া নিজের পরিবারের সঙ্গে সেদিন টিয়াদের বাড়ি থেকে আশুগঞ্জ চলে আসার আজ 1 মাস 13 দিন পেরোল। অথচ এই দিনগুলোতে হৃদের দেখা নেই, আর না দুজনের কথা হয়েছে। মার খান বাড়ির সকলের সাথে যোগাযোগ আছে, কথা হয়। সুফিয়া খান মায়াকে জানান হৃদ বিয়ে করবে না বলে বেঁকে বসেছে। প্রথমে বিয়ের ব্যাপারে হৃদ রাজি হলেও মার পালিয়ে যাওয়ার পর থেকে হৃদ বিয়েতে আর সম্মতি দিচ্ছে না। এই কথাটা সুফিয়া খান মার পরিবারকেও জানান। সুফিয়া খান মায়াকে বলেছিল মায়া কয়েক দিন নিজেদের বাড়িতে ঘুরে ঢাকা চলে আসতে। মায়াও নিরুপায় হয়ে তাতে সম্মতি দিয়েছিল, কিন্তু হৃদ ঢাকা নেই, সে বিগত 2 সপ্তাহ ধরে দেশের বাইরে আছে। সুফিয়া খানও চট্টগ্রামে। মায়া ঢাকা একা বাড়িতে থাকতে পারবে না বলেই আশুগঞ্জ আছে। আরিফও চট্টগ্রামে। তবে ফিহা শ্বশুর শাশুড়ির সঙ্গে আশুগঞ্জ থাকছে। মেয়েটা ভীষণ লক্ষ্মী এবং বুদ্ধিমতী। অল্প সময়ে শ্বশুর বাড়ির সকলের মন জয়ও করে নিয়েছে। আরিফ সপ্তাহে শুক্রবার করে চট্টগ্রাম থেকে ট্রেনে করে আশুগঞ্জ আসে। শুক্রবার দিনটা থেকে শনিবার রাতে চলে যায়। এইভাবে চলছে জীবন। মার ফুফিরা মায়াদের বাড়িতে কম আসে। মায়া থাকাকালীন কাউকে দেখা যায়নি এই বাড়িতে। মায়া মনে মনে ঠিক করেছে হৃদ দেশে ফিরলেই মায়া ঢাকায় চলে যাবে। শুধু হৃদকে আর বিয়ের জন্য চাপ দেবে না। জোর করে কোনো কিছু করানো যায় না। মায়া হৃদকে বিয়ের জন্য চাপ দিত, কারণ মায়া চাইতো এই বিয়ের মাধ্যমে হৃদ মার পরিবারের সাথে সহজ হয়ে উঠুক। মার মতো করে মার পরিবারকেও হৃদ আপন মনে করুক। মায়া চায় না স্বামী এবং নিজ পরিবারের মাঝে মনোমালিন্য থাকুক। মায়া পরিবারের জন্য স্বামীকে আর স্বামীর জন্য পরিবারকে ছাড়তে চায় না। মার দুটো সম্পর্কই চায়। মায়া একটা সম্পর্ক বাদ দিয়ে অপর সম্পর্কটা বেছে নিতে পারবে না বলে এতদিন জোর করে হৃদকে বিয়ের জন্য রাজি করাতে চাইত। কিন্তু হৃদ যখন মার কষ্ট বুঝতে চাইছে না, তখন মায়াও এই নিয়ে হৃদকে আর জোর করবে না, বরং স্বামী ঘরে ফিরে যাবে। অন্যমনস্ক মায়া অসময়ে বিছানায় শুয়ে এসব ভাবছিল। ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো ছিল। হঠাৎ ঘরের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল ফিহা। ভেজা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে মায়াকে ডেকে বলল, ঋতু ঘুমিয়ে পড়েছ? না ভাবি। ফিহার গলা শুনে মায়া উঠে বসল। খোলা চুলগুলো এলোমেলো ভাবে পিঠে পড়ে আছে। ফিহা সেটা লক্ষ্য করে বলল, সে কি চুলের এই অবস্থা কেন? গোসল করনি এখনো? না ভাবি, পরে করব। এখন ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, গোসল না করো, অন্তত ফ্রেশ হয়ে নাও। বাসায় ছোট ফুফি এসেছেন। তোমাকে এই অবস্থায় দেখলে ভাববে তুমি স্বামীর ঘরে সুখী নও। চেহারার কি হাল করেছো দেখো। তোমার কি মন খারাপ ঋতু? মায়া সারাদিন ঘরে শুয়ে বসে থাকে। মাঝে মধ্যে মা ভাবির কাজের সাহায্য করতে চাইলেও ওরা দেয় না। তাই মার সময় অবসরে একাকী কাটে। মায়া অনেক চেয়েও হৃদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না বলে মার প্রায়ই মন খারাপ থাকে। কিন্তু এটা ফিহাকে বলতে চায় না। মায়া প্রসঙ্গ পাল্টে বলল, ফুফি কিছু বলেছে ভাবি? না, তবে ফুফির দৃষ্টিভঙ্গি অন্য রকম। কথাবার্তাও বেশ সুবিধার মনে হয়নি। আচ্ছা যাই হোক, তুমি নিচে চলো, খাবে। বাবা তোমাকে নিচে খেতে ডাকছেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মায়া সময় নিয়ে হাত মুখ ধুয়ে মাথায় ওড়না টানল। অলসতায় গোসল করেনি। সবাই খাওয়ার জন্য মার অপেক্ষায় বসে আছে, সেজন্য গোসল করা হয়নি। সন্ধ্যায় করে নিবে। মায়া সবার সাথে ডাইনিংয়ে বসল। মার ছোট ফুফি সালেহা মার মুখোমুখি চেয়ারে বসে। মহিলা বেশ কয়েকবার মার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন। মায়া সালেহা বেগমকে দেখেও না দেখার মতো করে আছে, কথা বলেনি। সালেহার জন্যই মার নাদিমের সঙ্গে বিয়ে হতে গিয়েছিল, সেজন্য মায়া সালেহা বেগমকে এড়িয়ে চলছে। মার পাশে শফিকুল ইসলাম, তারপর জামাল সাহেব। মার মুখোমুখি অপর পাশে সালেহা বেগম, জুইয়ের মা, রেহেনা বেগম, ফিহা সকলেই একত্রে টেবিলে গোল করে বসে দুপুরের খাবার খাচ্ছে। এর মাঝে হঠাৎ সালেহা বেগম মায়াকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলল, বড়লোক ছেলে দেখে বিয়ে করেছিস, তাহলে চেহারার এই অবস্থা কেন? তোর স্বামী কি তোকে খাওয়ায় না? আমার ভাইয়ের ঘরে তো এর থেকে ভালো ছিলি। বড়লোক ছেলে দেখে বিয়ে করে লাভ কি হলো? ডাইনিং টেবিলের সকলেই খাওয়া ছেড়ে থমথমে মুখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। হুটহাট করে যে সালেহা বেগম মায়াকে এসব কথা বলবে, সেটা কারো ধারণাতে ছিল না। তবে আগের বারের মতো এইবার আর মায়া চুপ করে সবকিছু সহ্য করল না। বরং প্রতিবাদ জানিয়ে একই সুরে বলল,
আমার স্বামীর অত দামি খাবার আমার সস্তা পেটে হজম হয় না ফুফি। তোমাদের খাওয়ানো সস্তা খাবার পেটে সয় গেছে তো, সেজন্য স্বামীর দামি খাবার খেয়ে শরীর ভালো হচ্ছে না। কম দামি মানুষ তো, সেজন্য দামের মর্ম বুঝি না। মার উত্তরে সকলে খাওয়া ছেড়ে মার দিকে তাকালো। সালেহা বেগম মার কটাক্ষ কথায় তেলেবেগুনে জ্বলে উঠে বলল, বিয়ে হতে না হতেই স্বামীর বুঝে গেছিস, এজন্য স্বামী ধরে ধরে মারে। কথাটা মায়াকে অপমান করার জন্য বলল। অথচ মায়া একইভাবে কটাক্ষ করে উত্তর দিয়ে বলল, তোমাদের রক্ত আমার শরীরে তো ফুফি, সেজন্য বেয়াদব হয়েছে। স্বামীকে মান্য করতে জানি না, এজন্য বেয়াদবির ফল পাই যেমনটা তুই পাও ফুফা থেকে। তবে তোমার স্বামী তোমাকে যতটা মারে, আমার স্বামী তার থেকে অনেকটা কম মারে। এই হিসাবে আমি অনেক ভাগবতী বলতে পারো ফুফি, আমার কিন্তু অনেক দাম আমার শ্বশুর বাড়িতে। মার কথাগুলো যেন সালেহা বেগমের শরীরের আগুন ধরাচ্ছে। তিনি অপমানে থমথমে মুখে বেশ রাগান্বিত গলায় বলল, বড়লোক স্বামীর ঘরে গিয়ে মুখে মুখে তর্ক করা শিখেছিস? তোর স্বামী যেমন আমার ভাইদের সম্মান করতে জানে না গরিব বলে, তুইও তোর অহংকারী স্বামীর থেকে বড়দের অসম্মান করা শিখেছিস ওখানে থেকে। সালেহা আর মার বাক বেতনটা সকলেই শুনছে, কিন্তু মাঝে কথা আপাতত কেউ বলছে না। কারণ মায়া নিজের প্রতিবাদ নিজেই করছে। এর মাঝে মায়া খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। বেশ স্বাভাবিক এবং শান্ত স্বরে বলল, শোনেন ফুফি, আপনার সম্মান আপনার নিজের কাছে। আপনি যদি নিজের সম্মান বজায় রাখতে না পারেন, তাহলে আমি ছোট হয়ে আপনাকে সম্মান দিতে যাব না। আর রইল আমার স্বামীর ব্যাপারটা, তাহলে বলবো আমার স্বামী যদি বেয়াদব হয় তাহলে তার বউও বেয়াদব হবে, সেটাই স্বাভাবিক। আপনি ভালো মানুষ হয়ে বেয়াদবের সাথে লাগতে আসেন কেন? নিজের সম্মান নিয়ে নিজে বসে থাকুন, তাহলেই তো হয়। বেয়াদবের কাছে সম্মান চাইবেন সেটা তো হবে না। থমথমে পরিবেশে মায়া খাবার টেবিল ছেড়ে উঠে গেল। পাঁচে মায়াকে কেউ ডাকেনি। তবে মার চলে যাওয়ার পরপর রেহেনা বেগমও খাওয়া ছেড়ে উঠে চলে গেল রান্নাঘরে। মায়াকে কত কাঠখড় পুড়িয়ে এই বাড়িতে আনলো ওনারা, অথচ আবার মায়াকে অপমান করল সালেহা বেগম। কিন্তু শফিকুল ইসলাম বাবা হয়ে মার পক্ষে একটা কথা বলেনি আর না বোনকে থামিয়েছে। মার যে এই বাড়িতে মন টিকছে না, সেটা রেহেনা বেগম অনেক আগে থেকে লক্ষ্য করেছিল। এখন অভিমান করে মায়া আবার চলে না যায়। মায়া শুধু বাবা মা রসম্মানের কথা চিন্তা করে স্বামীর বিরুদ্ধে গিয়ে আশুগঞ্জ এসেছিল। অথচ সেই মেয়েটাকে অপমান করল সালেহা। মায়া ঘরে গিয়ে সত্যি সত্যি সুফিয়া খানকে ফোন করে জানালো, মায়া খান বাড়িতে ফিরতে চায়। সুফিয়া খান বিষয়টা বেশ স্বাভাবিক নেয়। যেহেতু রিদ বাংলাদেশ নেই, তাই সুফিয়া খান চট্টগ্রাম থেকে গাড়ি পাঠিয়ে মায়াকে চট্টগ্রামে নিয়ে যান। মায়া চলে যাওয়াতে রেহেনা বেগম বেশ কান্নাকাটি করেন। মায়া রেহেনা বেগমকে সান্ত্বনা দিয়ে বোঝায়, মায়া ফের আসবে নিজের পরিবারকে দেখতে। কথা সত্যি, মায়া নিজের পরিবারকে দেখতে হয়তো মাঝে মধ্যে আসবে, কিন্তু আর কখনো এতটা দিন নিয়ে থাকবে কিনা সন্দেহ। মায়া চট্টগ্রামের খান বাড়িতে আছে আজ 2 সপ্তাহ পেরুল। রিদ বাংলাদেশ ফিরেছে আরো 10 দিন আগে। সে ঢাকায় আছে, চট্টগ্রামে আসে না। মার সঙ্গেও দেখা সাক্ষাৎ কিংবা ফোনে কথা হয় না। রিদ মার উপর রেগে আছে সেটা স্পষ্ট। মায়াও ঢাকার রিদের কাছে ফিরে যেতে ভয় পাচ্ছে যদি রিদ মায়াকে একা পেয়ে আরো রেগে যায় তাই। লাস্টবার দুজনের সময়টা ভালো ছিল না। মায়া দুই পরিবারের কথা ভেবে রিদকে আনুষ্ঠানিক বিয়ে করতে গিয়ে এত ঝামেলা হয়েছে। এখন রিদ সরাসরি আনুষ্ঠানিক বিয়ের জন্য নাকচ করে বসে আছে। রিদকে রাজি করার সাধ্য এবার সুফিয়া খানেরও হচ্ছে না। রিদ একবার কোনো কাজে না করে বসলে তাকে দিয়ে সেই কাজটা করানো কঠিন। ঘাটতারা মানুষগুলো এমনই হয়। সুফিয়া খানকেও মাঝে মধ্যে নিহাল খানের সঙ্গে তোত্তারামি করতে দেখে মায়া। নিহাল খান মন্ত্রী হয়েও তিনি সুফিয়া খানকে বেশ সমীহ করে চলেন। নিহাল খানের কোনো কথায় সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে নিহাল খান চুপচাপ চলে যান, কথা বাড়ান না। মায়া বোঝে নিহাল খান আর সুফিয়া খানের মধ্যে সম্পর্কটা এখনো ঠিক হয়নি। হয়তো পরিবারের চাওয়ায় সুফিয়া খান নিহাল খানের ঘরে থাকছেন, তবে যেদিক সুফিয়া খান এখনো বিগত 15 বছরের বিচ্ছেদে নিহাল খানকে ক্ষমা করেননি। মায়া মাঝে মধ্যে খুব ভাবে, নিহাল খান কত ভালো মানুষ, অথচ বউর রাগী জেদি আর ঘাটতারা পেলেন। মায়াও কত ভালো, সহজ সরল, অথচ স্বামী পেল আগুনের গোলা। কিছু বলার আগেই চেতো করে উঠে মাথা গরম হয়ে যায়। মায়াদের মতো সহজ সরল মানুষগুলোর কপালেই কেমন আগুন আগুন মানুষগুলো জুটে গেল। মায়া তো তাও স্বামীর সঙ্গে না পারলে শাশুড়ির আশ্রয় নেয়, কিন্তু বেচারা মার শ্বশুর তাও করতে পারেন না। সবই কপাল, বজ্রাত মানুষগুলোর কপালে ভালো মানুষ জুটে গেছে। নিহাল খান রাদিফকে নিয়ে পার্টি অফিসে আছেন। আরাফ খান হেনা খানকে নিয়ে বাড়িতে আছেন। মায়া সুফিয়া খানের সঙ্গে বেরিয়েছিল 12টার দিকে। সুফিয়া খান মায়াকে গাড়িতে বসিয়ে প্রথমে চট্টগ্রাম করতে চান। সেখানে কাজ শেষ করে মায়াকে নিয়ে শপিং মলে ঢোকেন।
সুফিয়া খান, মায়া, আরাফ খান, হেনা খান, রাদিফ, নিহাল খান ও পরিবারের বাকি সদস্যদের জন্য প্রয়োজনীয় শপিং শেষ করে মল থেকে বেরোতে রাত প্রায় 11টার ঘরে। অসময়ে সুফিয়ার রাস্তা গাড়ি থামিয়ে ড্রাইভারকে দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার আনালেন। মায়া বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। ঘন ঘন খাওয়ার অভ্যাস মার আছে। কিন্তু আজকে শপিং মলে সুফিয়া খান কেনাকাটায় ব্যস্ত থাকায় মায়া দুপুরে না খেয়ে থাকায় তিনি ড্রাইভারকে দিয়ে মার জন্য খাবার আনান। মায়াকে গাড়িতে খেয়ে নিতে বলতে ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। অন্ধকার রাতে কালো আকাশে চাঁদ নেই, তবে অসংখ্য তারা দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে হলুদ ল্যাম্পপোস্টের আলোয় গাড়ি যাতায়াত করছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরই হঠাৎ সুফিয়া খানের গাড়িটা বন্ধ হয়ে যায়। ইঞ্জিনে ধোঁয়া বেরোতে সুফিয়া খান পিছনের সিট থেকে কপাল কুঁচকে ড্রাইভারকে বললেন, কি সমস্যা? গাড়ি বন্ধ হলো কেন? তুহিনের বয়স রাদিফের বয়সে হবে। পড়াশোনা করে, শিক্ষিত না হলেও সে 7 পাস ছেলে। শহরে থেকে চাকরি করতে করতে শুদ্ধ ভাষাটা আয়ত্ত করেছে। তুহিন ভয়ে জ্বরসর হয়ে পিছনে তাকিয়ে সুফিয়া খানকে বলল, সঠিক বলতে পারবো না ম্যাডাম, তবে মনে হয় গাড়ির ইঞ্জিন পুড়ে গেছে। ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। সুফিয়া খানের সুন্দর মুখটা বিরক্তিতে ছেয়ে গেল তুহিনের কথায়। ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে মানে ইঞ্জিন পুড়ে গেছে? পোড়া ইঞ্জিনে গাড়ি চলবে না। এত রাতে গাড়ি ছাড়া নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকবে ওনারা? সুফিয়া খান মেজাজে শক্ত গলায় তুহিনকে ধমকে বললেন, গাড়ি বের করার সময় চোখ কই রাখিস বেয়াদব? গাড়ি চেক করতে পারিস না? সরি ম্যাডাম। সুফিয়া খান বিরক্তিতে চল শক্ত করলেন। তুহিনকে বললেন, রাদিফকে ফোন করে বল গাড়ি পাঠাতে। জি ম্যাডাম, এখনই বলছি। তুহিন সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়ির হুড খুলতেই ধোঁয়া ছেড়ে গেল। তুহিন মুখ ফুরিয়ে খাক খাক করে কাশতে লাগলো। পকেট হতে রুমাল বের করে মুখে চেপে ধরল। চাঁদবিহীন অন্ধকার রাতে নেউলে কুকুর খাও খাও করে ডাকছে। মাঝে মধ্যে দুই একটা গাড়ি চলাচল করছে জনমানবহীন রাস্তায়। চওড়া রাস্তায়, আশেপাশে দোকানপাট নেই। কয়েকটা বড় বড় বিল্ডিং আছে দূর দূরান্তে দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত। তুহিন রুমালে মুখ চেপে পকেট হতে বাটন ফোনটি বের করে ছোট স্যার নামক সেভ করা নামটিতে কল মেলাতে গিয়ে শুনতে পেল ফোনের মহিলাটি একবার বাংলায় ও একবার ইংরেজিতে তাকে সংকেত দিচ্ছে ফোনে ব্যালেন্স নেই বলে। তুহিনের ফোনের ব্যালেন্স কালই শেষ হয়ে গিয়েছিল। টাকা লোড করবে ভেবেও মনে ছিল না ফোন রিচার্জ করতে। এখন এই কথাটা সুফিয়া খানকে বলতে তুহিন ভয় পাচ্ছে। প্রথমত গাড়িতে পানি নেই সেটা চেক না করেই ভালো গাড়ির ইঞ্জিন পুড়িয়ে মাঝরাতে দাঁড়িয়ে আছে ওরা, এটা একটা অপরাধ। তারপর আবার ফোনে টাকা নেই যে রাদিফ স্যারকে বলবেন নতুন গাড়ি পাঠাতে তাদের জন্য। সুফিয়া খান যে মেজাজি মানুষ, উনার ভয়ে পুরো খান বাড়ি চুপসে থাকে। রিদ খান বাদে বাড়ির সকলেই সুফিয়া খানকে ভয় পায়। মন্ত্রী নিহাল খানও বউকে সমীহ করে চলেন। সুফিয়া খান যা বলে তাই মেনে চলেন। যেখানে মন্ত্রী নিজে বউয়ের কাছে সারেন্ডার করে সেখানে বাকিরা তুচ্ছ। এমন না সুফিয়া খান কাউকে বকেচোখে শাসনে রাখেন। সুফিয়া খানের প্রখর দৃষ্টি আর তীক্ষ্ণ কথাবার্তায় সকলে ভয়ার্ত থাকে। বিশেষ করে সুফিয়া খান যখন কারো লুকায়িত বিষয়গুলো চট করে বুঝে ফেলেন তখন তাদের ভয় হয়। সেজন্য খান বাড়ির কাজের লোকেরা অন্য সবার সাথে মিথ্যা কথা কিংবা কোনো কাজে ফাঁকি দিলেও সুফিয়া খানের সামনে সবাই সতর্ক হয়ে যায়। সুফিয়া খানকে কে ফাঁকি দিচ্ছে, কে মিথ্যা বলছে সেটা তিনি চট করে বুঝে যান বিদায় কেউ সুফিয়া খানকে মিথ্যা বলার চেষ্টা করে না। সবাই সত্যটাই বলে। তুহিন ভয়ে ভয়ে সুফিয়া খানের পাশে গাড়ির কাচের ওপর টোকা দিতেই সুফিয়া খান কাচ নামালেন। তুহিন ভয়ে আমতা আমতা করে বলল, ম্যাডাম গাড়ির ইঞ্জিন পুড়ে গেছে। সেটা শুনেছি। এক কথা বারবার রিপিট করে মেজাজ খারাপ করছিস কেন? রাদিফকে ফোন দে, বল গাড়ি পাঠাতে। তুহিন ভয়ার্ত ভঙ্গিতে থমথমে মুখে বলল, ম্যাডাম আমার ফোনে টাকা নাই। এই মুহূর্তে তুহিনের এই কথাটা মেমান লাগলো। সুফিয়া খানের রাগী মুখটা বিরক্তি ছেয়ে গেল। তিনি বিরক্তির দৃষ্টিতে তুহিনের দিকে তাকাতেই তুহিন তৎক্ষণাৎ ভয়ার্ত ভঙ্গিতে বল, সরি ম্যাডাম। শাট আপ ইডিয়ট। ইয়েস ম্যাডাম। গেট আউট। জি ম্যাডাম। তুহিনের ম্যাডাম ম্যাডাম কথায় মায়া পাশ থেকে ফিক করে হেসে ফেলল। গাড়িতে বসে সুফিয়া খানের কিনে দেওয়া ফ্রেঞ্চ ফ্রাই চিবুচ্ছিল মায়া। গাড়ির ইঞ্জিন পুড়েছে সেটাও শুনেছে, তবে সেই বিষয়ে চিন্তিত নয়। যেখানে চতুর শাশুড়ি আছে সেখানে মার এত চাপ নেওয়ার দরকার নেই। মার স্বামী আর শাশুড়ি দজ্জাল হলেও তাদের সাথে থাকাকালীন কোনো বিপদ হলে মার কখনো ব্রেন খরচ করে বুদ্ধি বের করতে হয় না। দেখা যায় মায়া বুদ্ধি বের করতে করতে তারা বিপদের সমাধান করে ফেলে। এই একটা বিষয়ের জন্য মার এক্সপার্ট স্বামী আর শাশুড়িকে ভালো লাগে। দজ্জাল হয়েও কাজের মানুষ তারা। মার হাসিতে সুফিয়া খান বিরক্তির চোখে মার দিকে তাকাতেই মায়া চুপ করে গেল। ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়ে পাশ ফিরে গেল হাসি আটকাতে। সুফিয়া খান নিজের ব্যাগ হতে ফোন নিয়ে রাদিফকে কল করতে গেলে দেখলেন ফোনটা বন্ধ।
সারাদিনের ব্যস্ততায় উনার ফোনটা বিকেলেই বন্ধ হয়ে গিয়েছিল, সেজন্য তুহিনকে বলেছিলেন কল করতে। সুফিয়া খানের বিরক্তি বাড়ে। মায়াকে বললেন, তোমার ফোনটা কই, দাও। মায়া পাশ ফিরে সুফিয়া খানকে বলল, আমি ফোন আনিনি আম্মু, বাসায় রেখে এসেছিলাম। সুফিয়া খান বিরক্তি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেলেন। সব ঝামেলা একত্রে লাগে। সুফিয়া খানের পিছন পিছন মায়াও গাড়ি থেকে বেরুলো, হাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বক্স নিয়ে। তুহিন গাড়ির হুড খুলে ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে। রাত তখন 12টা পেরিয়ে। মাঝ রাস্তায় মধ্যরাতে সুফিয়া খান আর মায়াকে একাকী রেখে গ্যারেজ খুঁজতে যেতে ভয় পাচ্ছে তুহিন। সেজন্য সেও সুফিয়া খানের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কোনো গাড়ি থেকে সাহায্য নেওয়ার চিন্তা করছে। সুফিয়া খান অন্ধকার রাস্তায় আশপাশটা পর্যবেক্ষণ করল। এই রাস্তাটা নির্জন, জনমানবহীন। তার মানে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। সুফিয়া খান কিছু ভাবলেন। তুহিনকে বলল, আশেপাশে কোথাও গ্যারেজ আছে কিনা গিয়ে খোঁজ করো যাও। সুফিয়া খানের আদেশে তুহিনকে নড়তে না দেখে সুফিয়া রেগে গেলেন তুহিনের গাফিলতি দেখে। তিনি তুহিনকে ধমকে বললেন, কিছু বলছি কানে যাচ্ছে না তোর, নাকি বয়রা হয়ে গেছিস? ম্যাডাম, আপনাদের এত রাতে নির্জন রাস্তায় একা রেখে যাওয়াটা ঠিক হবে না। সেজন্য তুহিনকে বলতে না দিয়ে সুফিয়া খান বলল, যা সমস্যায় ফেলার সেটা করে ফেলেছিস, এখন আলগা পিরিতি না দেখিয়ে গ্যারেজ কোথায় আছে সেটা খুঁজতে যা। গো। জি ম্যাডাম। সুফিয়া খানের ধমকে তুহিন না চাইতেও সে গ্যারেজের খোঁজে বেরিয়ে গেল। মায়া সুফিয়ার সঙ্গে গাড়িতে পিঠ ঠেকিয়ে সে তখনও ফ্রেঞ্চ ফ্রাই চিবুচ্ছে। সুফিয়া খান মার পাশ থেকে সরে গাড়ির ইঞ্জিনের সামনে ঝুঁকে পড়লেন। গাড়ির ইঞ্জিনটা কেন পুড়েছে তিনি সেটা দেখছেন। গাড়ির টুকটাক কাজ তিনি জানেন। সেই অভিজ্ঞতায় ইঞ্জিন চেক করছেন। মিনিট 20 মধ্যে হঠাৎ মার ভয়ার্ত ডাক শুনতে সুফিয়া খান গাড়ি ইঞ্জিন থেকে মুখ তুলে উকি মারতেই দেখলেন তিনটে হালকা পাতলা গঠনের ছেলে মায়াকে ঘিরে দাঁড়িয়ে উত্ত্যক্ত করছে। মায়া ভয়ে গাড়ির সঙ্গে সেটিয়ে সুফিয়া খানকে বারবার ডাকছে। ছেলেগুলো মায়াকে বেরোনোর রাস্তা দিচ্ছে না। সুফিয়া খান বিরক্তিতে বললেন, কি রে ভাই, কি সমস্যা? এই পথ ছাড়, ওর আসতে দে। হই হই করে কালো লম্বাটে চেহারার একটা ছেলে বলল, কেন পথ ছাড়ুম? আপনের মায়া আহন আমাগর। আমরা আগে আপনের মায়ের জামাইয়ের আদর সোহাগ কর্মু, এরপর মায়া ফেরত পাইবেন শাশুড়ি আম্মা। সুফিয়া খান কোমর সোজা করে উঠে দাঁড়ালেন। নির্জন রাস্তায় দুটো মেয়ে মানুষ ভেবে বখাটে ছেলেগুলো উৎপাত করছে। ইঞ্জিনে হাত দেওয়ায় সুফিয়া খানের হাতে কালি লেগেছে। তারপরও তিনি দুহাতে ধুলো পরিষ্কার করার মতন তালি দিতে দিতে বললেন, শাশুড়ি আম্মা যখন ডেকেছিস তাহলে কাছে আয়, জামাই আদর করি, মেয়েকে ঘটা করে তোদের হাতে সুপে দেব, আয়। সুফিয়া খানের হেয়ারি কথায় ছেলেগুলো মজা পেল। দুটো মেয়ে মানুষ একার রাস্তায় তিনটে ছেলের সাথে পারবেন না, এটা বখাটে ছেলেদের ধারণা। শফিক, পলাশ, শ্যামল তিনটে ছেলের নাম। শফিক পাটকাঠির মতো লম্বা, পলাশ, শ্যামল সুফিয়া খানের চেয়েও অনেকটা খাটো। সুফিয়া খানের থুতনি বরাবর দুজন। গাঁজাখোর, নেশায় আসক্ত ছেলেগুলোর চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে। মায়া ভয় কাঁপছে। শফিক মার এক হাত চেপে ধরে রেখেছে। পলাশ লোহাতুর দৃষ্টিতে মায়াকে বারবার ছোঁয়ার চেষ্টা করছে আর মায়া বারবার পলাশের হাত ছাকিয়ে ফেলে দিচ্ছে। শ্যামল সুফিয়া খানের সঙ্গে কথা বলছে। শফিক খাক করে বলল, ওই বুইরা মাগিরেও লইয়া ল শ্যামুল্লা, দুইটাই খাস মাল, রাতে মেলা মজা হইব মা মেয়েরে দিয়া। কথাটা এমনভাবে বলল যেন দোকান থেকে কিছু কিনে আনার জন্য আদেশ করছে শফিক। মায়া এবার ভয় কেঁদে দিবে প্রায়। সুফিয়া খান শফিকের কথায় মজা পেলেন। তিনি বললেন, এই সুকির মতন শরীর নিয়ে তো মাকেই সামলাতে পারবি না, মেয়েকে নিয়ে কখন মজা করবি জামাই বাবাজি? শফিক, পলাশ, শ্যামল নেশা করতে করতে শরীরে হাড্ডি ছাড়া শুধু মাংসের চামড়াটা রয়েছে। সুফিয়া খান যে ওদের অপমান করেছেন সেটা বুঝতে পেরেই শফিক খাক করে বলল, ওই শ্যামুল্লা, এই বইরা মাগিরে আগে লইয়া ল, মাগি আমাগরে অপমান করছে না, হেতিরে বুঝামো আমাগর শরীরে কত জ্বালা। শ্যামল রাগে বেশ তেজ দেখিয়ে সুফিয়া খানের দিকে গোজগোজ করে এগোতেই সুফিয়া খান দক্ষ হাতে চট করে শ্যামলের ঘাট চেপে পড়া ইঞ্জিনের ভিতর মুখ ঢুকিয়ে গাড়ির হুড দিয়ে চাপা মারতেই গগন কাঁপিয়ে চিৎকার করে দাপাতে লাগলো শ্যামল ছেলেটি। গরম ইঞ্জিনের কারণে মুখ পুড়ে যাচ্ছে ওর, কিন্তু উঠতে পারছে না সে। সুফিয়া খান গাড়ির হুড চেপে ধরায়। মুহূর্তে কি হলো বুঝতে সময় নিল শফিক ও পলাশের। ওরা দেখেছে শ্যামল ছুটে গেছে বয়স্ক মহিলাটিকে ধরতে, অথচ তারপর চোখের পলকে শ্যামলকে ইঞ্জিনের ভিতর মুখ ঢুকিয়ে দেওয়াতে দেখে শফিক আগুন হয়ে মার হাত ছেড়ে ঘুষি তুলে চিৎকার করল, ওই মাগি বাচ্চা, তুই আজকে শেষ। শফিক ঘুষি নিয়ে দৌড়ে গেল সুফিয়া খানের দিকে। শফিকের পিছনে পলাশ গেল। দুটো পুরুষ একটি মহিলাকে সহজে কাবু করতে পারবে। সুফিয়া খান একজন ক্যারাটিশিয়ান। তিনি যৌবনকালে পড়াশোনার পাশাপাশি লন্ডনে থাকাকালীন শখের বশে এসব ক্যারাটি শিখেছিলেন। কলেজ লাইফে সুফিয়া খানের বেশ বদনাম ছিল পেটানোর জন্য। কতবার কত পুরুষকে তিনি পিটিয়েছেন রাগের বশে।
যে একবার সুফিয়া খানের হাতে মার খেয়েছে সে দ্বিতীয়বার সুফিয়া খানের সামনে দাঁড়াতে ভয় পেত। সেই ক্ষেত্রে জসিমু সুফিয়াকে সেভাবে ভয় পেত। হৃদ সুফিয়া খানের যৌবনের রূপ, রগতটা আর বেপরোয়া। সুফিয়া খান স্বভাবে নমনীয় হয়েছিলেন হৃদের জন্মের পর। সুফিয়া খানের মাঝে বেপরোয়া স্বভাব এখন নেই, তার মানে এই না যে তিনি যৌবনের সবকিছু ভুলে গেছেন। রাগ তেজ সেই আগের ন্যায়। দক্ষ হাতে মানুষ পেটাতে আজও ওনার হাত কাঁপে না। শফিক তেরে আসতে সুফিয়া খান চট করে পাশে সরে যান। শফিক ঘুষি নিয়ে ঘুরতে ঘুরতে সুফিয়া খান মুহূর্তে শফিকের ঘাট চেপে সজোরে গাড়ির কাচের ওপর আছাড় মেরে মাথা ঢুকিয়ে দেন। কাচ ভেঙে গলা থেকে গলগল করে রক্ত বেরোল শফিকের। শফিকও গলাকাটা মুরগির ন্যায় গাড়ির কাছে আটকে চিৎকার করল। মায়া দুটো ছেলেকে একত্রে সুফিয়া খানের উপর হামলে পড়তে দেখে সে তৎক্ষণাৎ রাস্তা থেকে ইট কুড়িয়ে দিল মারতে গেলে দেখল শফিকের মাথা ঢুকে আছে গাড়ির কাচের ভিতর। সাদা গাড়িতে রক্ত দেখে মায়া ভয় পেল। পলাশকে সুফিয়া খানের উপর হামলা করতে দেখে সে মুহূর্তে হাতের ইট ছুঁড়ে মারতেই সেই ইটের টুকরো পলাশের মাথা ছুঁয়ে সুফিয়া খানের ডান হাতের কবজিতে পড়তে ব্যথায় নাকমুখ কুচকে হাত ছাকাল সুফিয়া খান। মায়া ভয় মুখে হাত দিল। পলাশের মাথা ফেটেছে আংশিক। সে শ্যামল আর শফিকের অবস্থা দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যেতে মায়া সুফিয়া খানের দিকে দৌড়ে এসে হাত চেপে ধরতেই সুফিয়া খান মার থেকে রক্তাক্ত হাতটা ঝাঁকিয়ে সরিয়ে নিয়ে বললেন, গাড়িতে গিয়ে বসো। আমি না বলা অবধি বেরুবে না। যাও। আমি আপনাকে ছেড়ে যাব না আম্মু। যদি আবার কেউ আসে আমার চিন্তা করতে হবে না। গাড়িতে বসো, যাও। আম্মু গো। সুফিয়া খানের ধমকে মায়া গাড়ির ভিতর বসল। সুফিয়া খান রক্তাক্ত হাতটা ফের ঝাঁকালেন বিরক্তিতে। আশেপাশে মানুষ নেই। শফিক তখনও গাড়ির কাছে গলা আটকে চিৎকার করছে। শ্যামল ইঞ্জিন হতে মাথা ছাড়িয়ে রাস্তায় পড়েছিল প্রথমে, এখন যান নিয়ে পালাচ্ছে চিৎকার করে। শফিকের চিৎকারে মাথা ধরছে বলে সুফিয়া খান শফিককে ছাড়ালেন গাড়ির কাছ হতে। গলার রক্তে শরীর লাল হয়ে যাচ্ছে। ছাড়া পেয়ে শফিকও গলা ধরে চিৎকার করে পালালো। আর মিনিট 30 পর তুহিন আসল একজন গ্যারেজ মিস্ত্রিকে নিয়ে। গাড়িতে রক্ত, রাস্তায় রক্তের ছিটা। সুফিয়া খানের হাতের রক্ত আবার গাড়ির কাচ ভাঙা দেখে তুহিন অবাক হয়ে সুফিয়া খানকে কিছু বলতে গিয়েও সুফিয়া খানের শক্ত চোয়াল দেখে তুহিন চুপ করে যায়, কিছুটা আন্দাজ করে নিয়ে। তুহিনের ধারণা এখানে কেউ এসেছিল যাদের সাথে সুফিয়া খানের ঝামেলা হয়েছে। এই কথাটা এখন তুহিন সুফিয়া খানকে প্রশ্ন করতে চাইলে তুহিনের কপালে দুঃখ আছে। রাত তখন 1টা পেরুলো। হঠাৎই হৃদের গাড়ি দেখা যায়। হৃদ যে সুফিয়া খানদের খোঁজে এসেছে সেটা হৃদের ভাবভঙ্গি দেখে বোঝা গেল। সাথে কেউ নেই। হৃদ একা ড্রাইভিং করে এসেছে। সুফিয়া খানের গাড়ির সামনে হৃদ গাড়ি থামিয়ে বেরিয়ে বলল, গাড়িতে উঠুন। হৃদ মাকে ভালো মন্দের কোনো প্রশ্ন করল না। সে চতুর মানুষ। খান বাড়িতে মায়ের অনুপস্থিতি আর মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মিস্ত্রি দিয়ে তুহিনের গাড়ি ঠিক করার ব্যাপারটায় হৃদ চট করে বুঝে গেল সুফিয়া খানের ফেরার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা মাঝরাস্তায় আটকে আছে। হৃদ চট্টগ্রামে ফিরেছে রাত 10টায়। এখন রাত 1টা বেজে 23 মিনিট। এতটা সময় সুফিয়া খান আর মার অনুপস্থিতি বুঝে হৃদ বাড়ি থেকে বেরিয়েছে মায়ের খোঁজে। কপাল ভালো হওয়ায় রাস্তায় পেয়ে গেল। সুফিয়া খান হৃদকে বাসার পোশাকে দেখে কপাল কুঁচকে বললেন, তুমি চট্টগ্রামে এসেছো কখন? হৃদ মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, এখানে কিছু হয়েছিল। সুফিয়া খান সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, কিছু বখাটে মায়াকে উত্ত্যক্ত করছিল, তাই ছোটখাটো ঝামেলা হয়েছে। মায়ের কথায় হৃদ আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করতে দেখল গাড়ির ভিতর থেকে মায়া ড্যাব ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে আছে। মায়া যে হৃদের উপস্থিতিতে অবাক হয়েছে সেটা মায়ের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। হৃদ সুফিয়া খানকে বেশ গম্ভীর স্বরে বলল, গাড়িতে ওঠো। মায়া আয়। সুফিয়া খান হাতের ইশারায় মায়াকে ডাকতেই মায়া গাড়ি থেকে বেরিয়ে আসল। হৃদ মায়ের কাটা হাতটা লক্ষ্য করল। আশেপাশে তাকিয়ে ল্যাম্পপোস্টের পাশে সিসি ক্যামেরাটাকেও দেখে নিল। এই ক্যামেরায় নিশ্চয়ই বখাটে ছেলেগুলোর ছবি থাকবে যেটা হৃদের চাই। অন্যমনস্ক হৃদ যখন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছিল তখন মায়া হৃদের শরীর ঘেঁষে গিয়ে বসল সুফিয়া খানের পাশে। হৃদের পেটে মার শরীরের স্পর্শ পেতেই হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মার দিকে এক পলক তাকিয়ে গাড়িতে উঠে বসল। তুহিনকে উদ্দেশ্য করে বলল, গাড়িটা গ্যারেজে রেখে আসবি। ঠিক হলে আমাদের লোকেশন নিয়ে যাবে, বুঝেছিস? জি স্যার। হৃদের গাড়িটা খান বাড়িতে পৌঁছাতে মায়া সুফিয়া খানের পিছন পিছন বসার ঘরে এসে বসল। সুফিয়া খানের হাতে ব্যান্ডেজ। হৃদ আসার সময় সুফিয়া খানকে হসপিটাল থেকে ব্যান্ডেজ করিয়ে নিয়ে এসেছে। সুফিয়া খানের গায়ে জামদানি শাড়ি কাঁধে ভাঁজ করে পরা। কলাপাতার রঙের জামদানি শাড়িতে রক্তের ছিটা আছে। অসময়ে তিনি গোসল করবেন বলে রুমে চলে গেলেন। গোসল করে হৃদের খাবারের ব্যবস্থা করবেন। সুফিয়া খান চলে যেতে মায়ার রান্নাঘরে গেল। হৃদ খেয়েছে কিনা কাজের মেয়ে মালা থেকে জিজ্ঞাসা করে নিল। হৃদ খায়নি।
এত রাত অবধি কেন হৃদ খায়নি মায়া তা জানে না। মায়া মালা থেকে জেনে নিল হৃদ কখন বাড়িতে এসেছে সেটা। মালা জানালো হৃদ 10টায় খান বাড়িতে ফিরেও কফি ছাড়া তেমন কিছু খায়নি। মায়া গায়ের ওড়নাটা কোমরে বেঁধে হৃদের জন্য রুটি বানানোর প্রস্তুতি নিল। হৃদ সাধারণত রাতে রুটি ছাড়া তেমন কিছু খায় না সুগারের সমস্যা থাকায়। মায়া রুটি বানাতে বানাতে হৃদকে নিজেদের ঘরে যেতে দেখল। মায়া চট্টগ্রামে আসার পর থেকে হৃদের ঘরেই থাকছে। স্বামীর ঘরে বউ থাকবে সেটাই স্বাভাবিক, তবে আজ মায়া হৃদের ঘরে জায়গা পাবে কিনা সেটাও বড় কথা। মায়া সময় নিয়ে হৃদের জন্য রুটি বানালো। রাতে তৈরি করা তরকারি পুনরায় গরম করে বাটিতে তুলে নিল। সবাই খেয়েছে কিনা সেটাও জিজ্ঞাসা করল। মালা জানালো সবাই খেয়েছে। মায়া সুফিয়া খানের খাবার ট্রেতে সাজিয়ে মালাকে পাঠালো উপরে। বলল, এই খাবারগুলো আম্মুকে দিয়ে আসবে। বলবে উনার নিচে নামার প্রয়োজন নেই, উনি অসুস্থ, তাই খাবারগুলো খেয়ে রেস্ট নিতে, বুঝেছ? জি ম্যাডাম। মায়া মালাকে পাঠিয়ে হৃদের জন্য ট্রেতে করে খাবার নিয়ে হৃদের ঘরে গেল। দরজা চাপানো, ভিতর থেকে লাগানো না। মায়া পা দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকতে অন্ধকার রুমটা দেখে মায়া আন্দাজে সোফার ওপর খাবার ট্রে রেখে সুইচ বোর্ডের সন্ধান করল হাতে। রুমের আলো জ্বালিয়ে পাশ ফিরতেই মায়ের মুখ থেকে গেল হৃদের বুকের মধ্যে। শক্ত কিছুর সঙ্গে মায়ের নাক ভারী চোট পেতে মায়া নাক ঘষে উপরে তাকাতেই হৃদের বিরক্তির মুখটা দেখে মায়া ভয়ে চুপসে গেল। মায়া আগের বারের কথা মনে করল। হৃদ যদি মায়াকে থাপ্পড় মারে সেই ভয় পেল, অথচ হৃদ মায়াকে কিছু না বলে পুরোপুরি ইগনোর করে চলে গেল। মায়া কষ্ট পেল। হৃদ রেগে আছে মায়া সেটা বুঝতে পেরেই হৃদের পিছন পিছন হাঁটল। হৃদ হাতে চার্জার আর ফোন নিয়ে আছে। সে ফোনটা চার্জে দিতে গিয়ে তখন মায়ের সঙ্গে ধাক্কা খায়। হৃদ ফোন হাতে পুনরায় ঘুরতে গেলে ফের মায়ের মুখ থেকে হৃদের বুকে। হৃদ বিরক্ত রগজটা স্বরে বলল, কি সমস্যা? কি চাই? সংসার করতে চাই। নট ইন্টারেস্টেড। গেট আউট। অপমানে মায়া থমথমে খেয়ে গেল। কেমন মুখের ওপর মায়াকে রিজেক্ট করে দিল হৃদ। মায়া কি প্রেম নিবেদন করছিল নাকি যে রিজেক্ট করল? রসকসহীন ব্যাটা মানুষ হৃদ খান। চুন থেকে পান খসতেই আউট আউট করে। মার স্বামী যতবার মায়াকে আউট আউট করেছে ততবার হিসাব করলে মার দুনিয়াতে কোথাও জায়গা হবে না, সোজা আকাশে উঠে বসে থাকতে হবে। হৃদ ফোন চার্জে দিচ্ছে। মায়া হৃদকে মুখ বেঁকিয়ে উঠে বসল বিছানার ওপর। গায়ের ওড়নাটা বালিশের পাশে রাখল। পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেট বুকের ওপর তুলতে তুলতে বলল, এজন্য দাদাভাই আমাকে বলেন আমি নাকি উনার মতো একটা রসকসের মানুষ ডিজার্ভ করি। বেরসিক মানুষগুলো মন বোঝে না। আমার প্রিয় বেরসিক। হৃদ মার দিকে তাকালো না। সে ফোন চার্জে রেখে কি যেন করছে। মার কথার উত্তরে বলল, পাগলে পাগল চিনে। হৃদ মায়াকে পাগল বলেছে কথাটায় মায়া চেতো করে উঠে বলল, আমি পাগল, সেটা আমি জানি। মার কথায় মায়া নিজে বোকা বনে গেল। তৎক্ষণাৎ অস্বীকার করে বলল, আমি মোটেও পাগল না। সব পাগলই এভাবে অস্বীকার করে, নিজেকে পাগল মানতে চায় না। মায়া হৃদের সঙ্গে কথা পেরে উঠবেন না মায়া জানে, তাই মায়া প্রসঙ্গ পাল্টে হৃদকে খুঁচিয়ে বলল, দাদাভাই বলেছে আমার 3টে বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমাকে উনার মতো একটা রসিক মানুষ দেখে আরো একটা বিয়ে দেবেন। ছেলেদের 4টে বিয়ের নিয়ম আছে কিন্তু মেয়েদের তো বিয়ের লিমিট নেই, আনলিমিটেড। একটা ছেড়ে আরেকটা করো। মার ফাজলামো কথায় হৃদ দাঁতে দাঁত পিষল। চোয়াল শক্ত করে মার দিকে তাকিয়ে বলল, আউট। মায়া হৃদকে পাত্তা দিল না, বরং একই ভাবে বলল, কিসের আউট? আমি কি আপনার ঘরে থাকি নাকি যে আউট হব? আমি শ্বশুরের ঘরে শাশুড়ির ছেলে নিয়ে থাকি। শাশুড়ির ছেলে আমার দলিল করা সম্পত্তি, আর সম্পত্তি কেউ হাতছাড়া করে না, বুঝেছেন? কথা বলেই মায়া চট করে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে পড়ল। মায়া ব্ল্যাঙ্কেট নিচেও হৃদের রাগের আভাস করতে পারল। সময় যখন সেকেন্ড থেকে মিনিট পেরিয়ে প্রায় ঘন্টার কাছাকাছি, তখন মায়া ব্ল্যাঙ্কেটের নিচ হতে উকি মেরে দেখল হৃদ সোফায় বসে মার আনা খাবার খাচ্ছে। খাবার প্রায় শেষের দিকে। এক্ষুনি খাওয়া দাওয়া শেষ করে হৃদ নিশ্চয়ই বিছানায় শুতে আসবে। মায়া ঘুমের ভান ধরে শুয়ে রইল। হৃদ যখন বিছানায় আসবে তখন ঘুমের ভান ধরে নড়েচড়ে হৃদের বুকে ঠায় করে নিবেশে। মায়া ভাবনা অনুযায়ী অধীর আগ্রহে হৃদের অপেক্ষা করতে করতে সে নিজেই একটা সময় পর ঘুমিয়ে গেল হৃদ বিছানায় আসার আগে। হৃদ কখন বিছানায় এসেছে মার জানা নেই, তবে মার মনে চাওয়া হৃদ পূরণ করেছে। ঘুমন্ত মায়া সারারাত হৃদের বুকে ঠায় পেয়েছে। আরাম করে হৃদের বুকে ঘুমিয়েছে, কিন্তু সকালে মায়া ঘুম থেকে ওঠার আগেই হৃদ মায়াকে নিজের থেকে সরিয়ে দেয় এবং মাঝে লম্বা একটা বালিশ রাখে যেন মায়া ঘুম থেকে উঠে বুঝে সে রাতে হৃদের কাছে ঠায় পায়নি সেটা। সকাল 9টা। মায়া ঘুম থেকে উঠে হৃদকে বিছানায় পায়নি, পেয়েছে লম্বা একটা কোল বালিশ। বালিশটা দেখে মায়া নাক কুচকাল। বেরসিক জামাই পেলে মাঝে তো কোলবালিশ থাকবেই। মায়া ওয়াশরুম হতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো।
প্রথমে ভেবেছিল গোসল করবে, পরে আবার চিন্তা ভাবনা বাদ দিল। শীতে সকালে গোসল করার সাহস মার নেই। হৃদ মার উপর রাগ করে দূরে আছে, এতে মার ভালোই হয়েছে, শীতের সকালে গোসল করার থেকে মায়া বিরতি পেয়েছে। হৃদের এই রাগটা পুরো শীত পর্যন্ত চললে মার জন্য মন্দ হয় না। শীতে গোসল করার ঝামেলাও থাকবে, অফারটা ভালোই। শুধু রাতে ঘুমানোর জন্য হৃদের উষ্ণ বুকটা পেলেই হবে মার। মায়া গুনগুন শব্দে গান গাইতে গাইতে ঘর গোছালো। বিছানা ঝেড়ে ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রাখলো। গায়ে সবুজ রঙের একটা 3 পিস পরে ওড়না দিয়ে মাথার কাপড় টেনে ঘর ছাড়ল। কুয়াশা ভেদ করে রোদ উঠে গেছে, তাই শীতবস্ত্র গায়ে জড়ান না। মায়া সিঁড়ি বেয়ে গুনগুন শব্দে গান গাইতে লাগলো। আমি জোয়ান একটা মায়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবায় দিছে বিয়া। পশে যৌবন জ্বালা মিটায় নারে মোরে কোকাইয়া। বুড়া জামাইয়ের কাছে আমায় বাবায় দিছে বিয়া। হৃদ ড্রয়িং রুমে সিঁড়ি গোড়ায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ফর্সা গায়ে কালো শার্ট প্যান্টিং করা, বাম হাতের কবজিতে একটা ঘড়ি। বাম হাতটা সে পকেট গুজে রেখেছে, ডান হাতে ফোন কানে চেপে শার্টের 2 হাত সবসময়কার মতো ভাঁজ করে গুটিয়ে রেখেছে। সুফিয়া খান ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে। আরাফ খান, হেনা খানের সঙ্গে নিহাল খান বসার ঘরে সোফায় বসে কথা বলছেন। দূরত্ব বেশি হওয়ায় আপাতত তারা কেউ মার গান শুনেনি। তবে হৃদের কানে মার গানটা পৌঁছেছে। হৃদ কান থেকে ফোন সরিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো কপাল কুঁচকে সিঁড়ির দিকে। মায়া তখনও হৃদকে লক্ষ্য করেনি। সে গুনগুনিয়ে একই গানটা বারবার রিপিট করছে। হৃদের কাছাকাছি আসতেই মায়া হৃদকে তাকিয়ে থাকতে দেখে সে ভেবাচেকা খেয়ে 2 হাতে মুখ চেপে ধরল। অসময়ে মার গানটা গাওয়া ঠিক হয়নি। হৃদ গানটা শুনেছে কিনা বলা যাচ্ছে না, তবে হৃদের তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে মার গানটা শুনেছে। আবার মায়া ভাবল হৃদ তো সবসময়ই মার দিকে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, এখনো হয়তো তাই তাকিয়েছে। তাছাড়া মার গুনগুনিয়ে গান হৃদ নাও শুনতে পারে, যেহেতু দুজনের মাঝে দূরত্ব ছিল বেশ। আর যদি শুনেও থাকে তাহলে কথাটা তো সত্য। মার জামাই তো বুড়োই। দেখতে হৃদ খান সুন্দর সুদর্শন হলেই বাকি হবে, বয়স তো 30-এর বেশি আর বেরসিক পুরুষ। কয়েক সেকেন্ড সময় নিয়ে মুখ থেকে হাত সরিয়ে মায়া একই গান ফের গুনগুনালো। হৃদকে শুনিয়ে গান গাইল। বুইরা প্রেম বুঝে না, হাতে কেমন কোকাইয়া কোকাইয়া। বুড়া জামাইয়ের কাছে আমায় বাবায় দিছে বিয়া। মায়া হৃদকে গানটা শুনিয়ে শুনিয়ে গিয়ে পাশ কাটাতে চাইলে হৃদ মুহূর্তে মার চুলের বেনি টেনে ধরল। হঠাৎ চুলে টান খাওয়ায় মায়া মৃদু চিৎকারে পিছিয়ে গেল বেনির টানে। মার চিৎকার শুনে সুফিয়া খান ডাইনিং হতে, আরাফ, হেনা, নিহাল খান সোফা হতে হৃদ মার দিকে তাকালো। হৃদ মার চুলের বেনি হাতে পেঁচিয়ে টেনে দাঁতের দাঁত পিষে বলল, আমি বুড়ো, আর চুল ছাড়ি দন, আই কষ্ট পাই। আম্মু চান অনের ফুয়ার লগে কি গড়ের। হৃদের মাতৃভূমি চট্টগ্রাম হয়েও সে কখনো চট্টগ্রাম ভাষায় কথা বলে না। হৃদ, রাদিফের জন্মের পর থেকে তারা শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত। এটা তাদের পারিবারিক শিক্ষা। খান পরিবারের সবাইকে শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায়, কেউ চট্টগ্রামে ভাষায় কথা বলে না। তবে নিহাল খান, আরাফ খান কিংবা হেনা খানকে প্রায়শই কাজের লোকের সঙ্গে অথবা চট্টগ্রামে মানুষের সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলতে দেখা যায়। এমন না হৃদ চট্টগ্রামের ভাষা জানে না, সে জানে, তবে সে কখনো বলে না। কিন্তু মায়া যে এই কয়েকদিনে চট্টগ্রামে ভাষা বেশ রপ্ত করে ফেলেছে সেটা মার মুখে স্পষ্ট চট্টগ্রামের ভাষায় বোঝা গেল। হৃদের রাগ বাড়ল। সে দাঁত দাঁত পিষে মার চুল ফের টানল। ধমক স্বরে বলল, ইউ স্টুপিড, আম্মু চান না ইতে আর লগে কি গড়ের। মায়া ফের সুফিয়া খানকে ডাকল। সুফিয়া খানের কিছু বলার আগে সোফা থেকে আরাফ খান ডাক ছেড়ে হৃদকে চট্টগ্রামের ভাষায় বলল, হৃদ, তুই আর নাত বউ রচুলিল ধরি কেনে টানোর। এবার কষ্ট লাগের না, এবার চুল ছাড়ি দে। হৃদ চল শক্ত করে মার দিকে কিরমির করে তাকিয়ে। মায়া হৃদের থেকে চুল ছাড়াতে চেয়ে আরাফ খানকে বলল, দাদা ভাই, অনেই আর কষ্ট অল বুঝুন। মেহেরবানি গড়ি আরে বাঁচান দাদা ভাই, অনের নাতিয়ে খালি আরে মারে। আরাফ খান কিছু বলবে তার আগেই ডাইনিং থেকে ভেসে এলো সুফিয়া খানের গম্ভীর গলার স্বর, হৃদ মার চুল ছেড়ে খেতে এসো। হৃদের রাগ থাকা সত্ত্বেও সে মার চুল ছেড়ে দিতেই মায়া হৃদকে মুখ বেঁকিয়ে ফের গাইল বলল, আমি জন একটা মায়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবায় দিছে বিয়া। খাবার টেবিলে সকলে বসে। হৃদের দুপাশে আরাফ খান আর নিহাল খান বসেছে। আরাফ খানের পাশে মায়া, তারপর হেনা খান। সুফিয়া খান নিহাল খানের পাশে বসবেন। তিনি সকালে প্লেটে নাস্তা তুলে দিয়ে নিহাল খানকে বেশ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে রাদিফের কথা জানতে চাইলেন। রাদিফ কোথায়? রাতে বাসায় ফেরেনি কেন? রাদিফ নিহাল খানের পার্টি অফিসে থাকে সবসময়, তবে রাতে সে নিহাল খানের সঙ্গে বাড়ি ফিরে আসে। কিন্তু কাল সন্ধ্যায় হঠাৎ রাদিফ নিহাল খানকে কাজের কথা বলে কোথায় গিয়েছে সেটা তিনি জানেন না। রাতে 2-1বার কল দিয়েছিলেন তিনি, কিন্তু রাদিফের ফোনটা বন্ধ পেয়েছেন। এখন এই বিষয়টা যদি সুফিয়া খানকে জানানো হয় তাহলে নিহাল খানের প্রতি রেগে যাবেন।
রাদিফকে তিনি এমনি রাজনীতিতে জড়াতে দিতে চাননি। এখন আবার রাদিফের নিখোঁজ থাকার ব্যাপারটাও সুফিয়া ভালোভাবে নেবেন না। নিহাল খান খাওয়া ছেড়ে কিছু বলবে তার আগেই হৃদ খেতে খেতে গম্ভীর গলায় উত্তর দিয়ে বলল, রাদিফ মুরাদপুরে আছে। নিহাল খান থেকে সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টি হৃদের দিকে ঘুরে গেল। তিনি সুচালো ভঙ্গিতে বললেন, সেখানে কি করছে ও? রাতে বাসায় ফেরেনি কেন? হৃদ কিংবা সুফিয়া খান দুজনের কারো মিথ্যা বলার অভ্যাস নেই। তারা মজা করে হলেও মিথ্যা বলতে চায় না। সেজন্য তাদের কথাবার্তা স্পষ্ট এবং স্ট্রেট হয়। হৃদ সত্যিটা বলল, কিছুটা ডিস্টার্বড তাই বাসায় ফেরেনি। কিসের ডিস্টার্বড? ওহ, ব্যক্তিগত। হৃদের অল্প কথার উত্তর। সে তখনও খাচ্ছে মনোযোগ সহকারে। হৃদের দৃষ্টি খাবারে, অথচ ডাইনিংয়ের সকলে খাওয়া ছেড়ে হৃদের মুখের দিকে তাকিয়ে। সুফিয়া খান হৃদের মুখে অল্প কথায় ব্যক্তিগত শব্দটা শুনে তিনি রাগে চোয়াল শক্ত করলেন। তিনি সহজে বুঝে গেছেন হৃদ ব্যক্তিগত শব্দ ব্যবহার করে রাদিফের প্রেমজনিত ব্রেকআপ বিষয়টি বুঝিয়েছেন। রাদিফের রিলেশন নিয়ে সুফিয়া খানের শুরু থেকে কোনো মতামত ছিল না। লন্ডনের মেয়েরা লং ডিস্টেন্স রিলেশনশিপ প্রেফার করে না। তারা পার্টনারকে সবসময় পাশে চায়। সেক্ষেত্রে রাদিফ বিগত 2 বছর ধরে বাংলাদেশ থাকছে বেশি। গত বছর যাও লন্ডনে 2-3 বার গিয়েছিল। এই বছর সে একবারও যায়নি। এমনকি লন্ডনে পড়াশোনা করবে না বলেও স্থগিত করেছে সবকিছু। তাই রাদিফের গার্লফ্রেন্ড রাদিফের অনুপস্থিতিতে লন্ডনে কোনো এক নাগরিক ছেলের সঙ্গে লিভিং রিলেশনশিপে জড়িয়েছে। সেটা তিনি আরও কয়েক মাস আগেই শুনেছিলেন। নিহালের নির্বাচনের পরে হৃদ মায়াকে নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় তখনও এই খবরটা পেয়েছিলেন তিনি। হৃদই জানিয়েছিল। কিন্তু তখন রাদিফ বাবার নির্বাচনে উৎসাহিত থাকায় কেউ তাকে এই খবরটা জানায়নি। কাল হৃদ চট্টগ্রামে ফিরে আসিফকে দিয়ে সে এই বিষয়টা রাদিফকে জানায় প্রমাণসহ। আর এতে রাদিফ দীর্ঘ 3 বছরের রিলেশনের শোকে কাতর হয়ে চট্টগ্রামে মুরাদপুরের ফ্ল্যাটের রাতে থেকেছে, বাড়ি ফিরেনি। সুফিয়া খান বেশ শক্ত গলায় হৃদকে বললেন, ওকে বলো বাসায় ফিরতে। ওর দেবদাস হওয়ার জন্য আমি ছেলে জন্ম দিইনি। জি। হৃদের সম্মতিতে মায়া বাদে সকলেই রাদিফের ব্রেকআপের বিষয়টা আন্দাজ করতে পারল। মায়াকে যতক্ষণ না পর্যন্ত কেউ ভেঙে কিংবা মুখে বলে বুঝাচ্ছে ততক্ষণ পর্যন্ত মায়া ইশারা ইঙ্গিতে কথাবার্তা বুঝে না। মায়া খেতে খেতে ভাবল আজ হৃদের সঙ্গে যাবে মুরাদপুরে, কিন্তু পরমুহূর্তে কিছুক্ষণ আগে হৃদকে উস্কানো গানটা মনে করে হৃদের সঙ্গে যাওয়ার চিন্তা বাদ দিল। এর মাঝে সুফিয়া খান ফের হৃদকে প্রসঙ্গ পাল্টে বললেন, আমরা তোমার বিয়েটার একটা আনুষ্ঠানিক ঘোষণা করতে চাচ্ছি হৃদ। যেহেতু তুমি আনুষ্ঠানিক বিয়ে করতে চাচ্ছ না তাই আমরা ভাবছি একটা মেজবান রাখবো তোমাদের বিয়ের দাওয়াতে। তুমি বিয়ে করেছ সেটা আমাদের নিকটতম আত্মীয় স্বজন ছাড়া বাহিরের কেউ জানে না তেমন। আমরা চাচ্ছি একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সবাইকে জানাতে। তুমি খান পরিবারের বড় ছেলে, তোমার সাথে এই বংশের মান সম্মান জড়িয়ে। তোমার সাথে হঠাৎ মায়াকে দেখলে মানুষ ভাবে তুমি অন্য মেয়ে নিয়ে ঘুরছ। মায়া যে তোমার বউ সেটা সমাজ জানে না। এতে তোমার বউ আর তুমি দুজনই মানুষের কাছে ছোট হচ্ছ। তাই তোমার আনুষ্ঠানিক বিয়েতে আপত্তি থাকায় আমরা আনুষ্ঠানিক মেজবানের আয়োজন করতে চাচ্ছি। সেখানে সমাজের লোক, আত্মীয় স্বজন, তোমার বাবার রাজনীতির সাথে জড়িত সবাইকে ইনভাইট করা হবে। এতে তোমার কোনো আপত্তি হবে বলে আমার মনে হচ্ছে না। সুফিয়া খানের কথায় উৎসুক সকলে হৃদের দিকে তাকিয়ে। মায়াও তাই। হৃদ খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। টিস্যু নিয়ে মুখ মুছে মায়ের দিকে এক পলক তাকাতেই দুজনের চোখাচোখি হলো। মায়া নিজের উৎসুক দৃষ্টি হৃদের থেকে সরান না। তবে হৃদ নিজের দৃষ্টি ঘুরিয়ে সম্মতি দিয়ে বলল, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করুন। আমার এতে আপত্তি নেই। কথা বলে হৃদ চলে যাচ্ছিল। সুফিয়া খান ফের বললেন, তাহলে আগামী শুক্রবারে মেজবানের ডেটটা রাখি। আপনার ইচ্ছা। আজ শনিবার। সামনের শুক্রবারের মেজবানের তারিখ রাখা হয়েছে, মানে আর 6 দিন বাকি অনুষ্ঠান। সুফিয়া খান হৃদের বিয়ের আনুষ্ঠানিক মেজবান রাখতে চাচ্ছেন সেটা নিহাল খান কিংবা আরাফ খান, হেনা খান জানতেন না। সুফিয়া খান আগে আলোচনা করেননি তাদের সঙ্গে। হঠাৎ করেই হৃদের সঙ্গে কথা বলে সবার সামনে ডিসিশন নিয়েছেন তিনি, এতে অবশ্যই কারো আপত্তি নেই। নিহাল খান শুধু খাওয়ার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার গম্ভীর সুফিয়া খানের মুখটা পরখ করলেন। বউটা আগের থেকে আরো সুন্দর হয়েছে না? হৃদ সারাদিন পর মুরাদপুর ফ্ল্যাটে আসল রাদিফের সঙ্গে দেখা করতে। আসিফ হৃদের ছেলেপেলের সঙ্গে নিচের অফিসে বসা। নিহাল খানও নিচেই আছেন, আর কিছুক্ষণ পর তিনি বাড়ি চলে যাবেন। কাল রাত থেকে রাদিফ নিজের রিলেশনটা নিয়ে ডিস্টার্বড। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে প্রথমে বাচ্চাদের মতো করে হাউমাউ করে কেঁদেছিল হৃদ আসিফের সামনে। সে সত্যি ভালোবেসেছিল নিহাকে। বিয়ে করার স্বপ্ন বুনেছিল দুজন। অথচ রাদিফ বুঝতে পারল না স্বপ্ন শুরু রাদিফ একতরফা দেখেছিল নিহাকে নিয়ে। তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসেনি।
হৃদ ফ্ল্যাটের দরজায় নক করতে গিয়ে দেখল দরজাটা ভেতর থেকে চাপানো। ড্রয়িং রুম হতে টিভির শব্দ আসছে। টিভিতে কার্টুন চলছে। অন্য সময়ের কথা বাদ, বর্তমানের রাদিফের যে মন মানসিকতা, সে এই মুহূর্তে বসে বসে কখনো টিভিতে কার্টুন দেখবে না। রাদিফ বাদে ফ্ল্যাটে কেউ থাকার কথা নয় যে বাচ্চাদের মতো করে বসে বসে কার্টুন দেখবে। হৃদ দ্বিধা নিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই বিশাল বড় টিভিতে টম অ্যান্ড জেরিকে দেখল দৌড়াদৌড়ি করতে। ড্রয়িং রুমের সোফা খালি, রান্নাঘর হতে টুকটাক শব্দ আসছে, হয়তো কেউ কাজ করছে। হৃদ ভাবল রাদিফ ড্রয়িং রুমে টিভি ছেড়ে কিচেনে কাজ করছে। হৃদ কিচেনের দিকে যেতে গিয়ে মেয়েরই খিলখিল হাসির শব্দ পেল। হৃদ কপাল কুঁচকে পিছনে তাকাতেই দেখল একটা মেয়ে ফ্লোরে বসে টি টেবিলে পিঠ ঠেকিয়ে টিভি দেখছে আর হাসছে। মেয়েটির পিছন হৃদের চেনা লাগলো। সে এগিয়ে এসে মায়াকে পপকর্ন কোলে টিভি দেখে হাসতে দেখে হৃদের কুচকানো কপালটা আরো কুচকে গেল বিরক্তিতে। এই মেয়েকে সে সকালে বাড়িতে দেখেছিল, এখানে আসল কখন? আসল যখন হৃদকে কেন কেউ কিছু বলল না। হৃদ বিরক্তির চোখে মায়াকে ধমকে বলল, তুমি এখানে কি করছো? পপকর্ন খাচ্ছি। হৃদের উপস্থিতি মায়া স্বাভাবিকভাবেই নিয়েছে। সে টিভি দেখতে দেখতে হৃদকে কথাটা বলল। মার হেয়ালি উত্তরে হৃদের বিরক্তি বাড়ল। হৃদ বলল, তুমি এখানে কিভাবে এসেছো? মায়াও সেইভাবে উত্তর দিয়ে বলল, গাড়িতে করে এসেছি আর বাকিটা পথ পায়ে হেঁটে উঠেছি। আপনাদের বিল্ডিংয়ের লিফটটা নষ্ট, তাই নিচ থেকে হেঁটে আসতে হয়েছে আমায়। নেক্সট টাইম লিফটটা ঠিক করে রাখবেন কেমন? মার হেয়ালিতে হৃদ তৎক্ষণাৎ মার মুখোমুখিতে বসে গেল। মার লম্বা চুলের বেনি টেনে গলায় প্যাঁচিয়ে হৃদের মুখোমুখি করে বলল, এখানে কিন্তু আপনার ক্ষমতাবান শাশুড়ি নেই ম্যাডাম, যে আপনাকে বাঁচাবে। আমার সাথে বাড়াবাড়ি করলে সোজা তুলে আছাড় মারব। তখন বুঝিয়েন কিন্তু। হৃদ মার মুখোমুখি বসে একে অপরের নিঃশ্বাস দুজনের মুখেই আছড়ে পড়ছে। হৃদের চোখে চোখ রেখে মায়া হেকি হেয়ারি উত্তরে বলল, শাশুড়ি নেই তো কি হয়েছে? আমার শ্বশুরও কিন্তু কম না। মন্ত্রীর ছেলের বউ আমি, বুঝেছেন? গায়ে হাত দিলে জেল কিন্তু কনফার্ম নেতা সাহেব। শ্বশুরের ভয় দেখান। এই হৃদ খান কাউকে ভয় পায় না। জেলে গেলেও আপনাকে বদনাম করে যাব ম্যাডাম। বুঝিয়েন কিন্তু, খারাপ মানুষের খপ্পরে পড়েছেন। আমার নামের বদনাম হয়ে যাবেন। বদনামি পুরুষের বউ হয়ে যদি গায়ে দু একটা বদনাম মাখতে না পারি তাহলে কিসের বউ হলাম বলুন? বকবক শিখে গেছেন না? জবান কেটে ফেলি, বোবা করে দিই। ভাবি আপনার চিত পাস্তা। মায়া কিছু বলবে তখনই রাদিফ ট্রেতে মার জন্য পাস্তা বানিয়ে রান্নাঘর হতে বেরোতে মায়াকে ডাকল। রাদিফ হৃদকে প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু রান্নাঘর হতে বেরোতে দেখল হৃদ মার মুখোমুখি বসে। রাদিফ জানত হৃদ নিচে আছে, তাই অবাক হলো না, বরং স্বাভাবিক ন্যায় জানতে চেয়ে বলল, ভাই তুমি কিছু খাবে? বানিয়ে আনবো। রাদিফের মন মানসিকতা ভালো নেই, অথচ মার জন্য রাদিফ রান্না করছে। হৃদ বুঝতে পারল মায়া রাদিফকে সময় দেওয়ার জন্য হয়তো এখানে এসেছে। হৃদ মায়াকে ছেড়ে উঠে দাঁড়াতে রাদিফ হাতের ট্রে মার দিকে বাড়িয়ে দিল। মায়া বসে থেকে সেটি নিল রাদিফের থেকে। ফ্লোরে রেখে রাদিফকে মায়া বলল, রাদিফ ভাই আপনি বসুন। আপনার ভাই এখন ফ্রেশ হবেন। উনি বাহির থেকে এসে কিছু খান না ফ্রেশ না হয়ে। আপনার ভাই ফ্রেশ হয়ে আসলে আমি কফি করে দিব। আপনি আমার সাথে বসে পাস্তা খান। হৃদ রাদিফকে প্রশ্ন করে বলল, ও কখন এসেছে? ভাবি দুপুরে এসেছিল আমাদের জন্য খাবার নিয়ে। তোমাকে আর আব্বাকে যে খাবার আমি দুপুরে পাঠিয়েছিলাম তা ভাবি নিয়ে এসেছিল আমাদের জন্য। রাত হয়ে গেছে, ওকে বাসায় পাঠালি না কেন তাহলে? রাদিফের কিছু বলার আগেই মায়া বলল, আমি আজ আপনাদের সাথে এই ফ্ল্যাটে থাকবো তাই চাইনি। হৃদ আজ রাদিফের সঙ্গে এই ফ্ল্যাটে থাকবে সেটা সুফিয়া খানকে জানিয়ে এসেছিলেন সকালে। কিন্তু মায়া যে হৃদের পিছু পিছু এখানে চলে আসবে সেটা হৃদ জানত না। এখন মায়া কিছু না বললে হৃদ থাকতো, কিন্তু মায়া হৃদের সঙ্গে এই ফ্ল্যাটে থাকার ইচ্ছা পোষণ করায় হৃদ বেঁকে বসল। সে এই ফ্ল্যাটে থাকবে না মায়া আশায়। হৃদ তোত্তারামি করে মায়াকে শুনিয়ে রাদিফকে বলল, আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাচ্ছি। রাদিফ তুই থাক। কেন ভাই? রাদিফ প্রশ্ন করল, অথচ হৃদ উত্তর করল না। সে এসেছিল ফ্রেশ হতে, কিন্তু এখন মায়ের সাথে তোত্তারামি করে ফ্রেশ না হয়ে চলে যেতে চাচ্ছে। হৃদ ঘুরতেই মায়া রাদিফের বানিয়ে আনা পাস্তার বাটি নিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। সেও হৃদের সঙ্গে চলে যাবে। রাদিফের থেকে বিদায় নিয়ে মায়ার হৃদের পিছু ছুটে বলল, আমিও তাহলে চলে যাচ্ছি রাদিফ ভাই। আপনি ভয় পাবেন না কেমন? আসিফ ভাই আপনার সাথে রাতে থাকবে। হৃদ কয়েক কদম সামনে হেঁটেছে। মায়া হৃদের পায়ের সঙ্গে তাল মিলিয়ে হেঁটে কথাগুলো রাদিফকে বলেছিল। হৃদ মার কথায় হঠাৎ দাঁড়িয়ে যেতেই মায়ার হৃদের পিঠে ধাক্কা খেল পাস্তার বাটি নিয়ে। এতে হৃদের পিঠে আর মার জামায় কিছু পাস্তা ছিটকে পড়তেই মায়া তাড়াহুড়ো করে পিছিয়ে গেল জিভে কামড় দিয়ে। হৃদ রাগে বিরক্তিতে পিছন ঘুরে তাকালো। হৃদের পিঠে মশলার পাস্তা পড়েছে অনুভব করতে হৃদ মার দিকে তেড়ে যেতেই মায়া কয়েক কদম পিছনে গেল।
হৃদ দাঁতে দাঁত চেপে, স্টুপিড চোখ নেই, আমার পিছন পিছন ছুটছ কেন? মায়া দাঁড়িয়ে বোকার মতো প্রশ্ন করল। তাহলে কোথায় যাব? জাহান্নামে যাও। সামনে আমার বিয়ে, এখন জাহান্নামে গেলে আম্মু রাগ করবেন। এর থেকে বরং আমাকে আপনার সাথেই নিয়ে চলুন। রাদিফ মার কথায় ফিক করে হেসে ফেলল ভাঙা মনেও। মায়া তখনও বাটি হাতে দাঁড়িয়ে হৃদের সঙ্গে যেতে প্রস্তুত। হৃদ রাগে কটমট করে মায়াকে দেখে সে রুমে গেল। এসব মশলা মাখা শরীর নিয়ে সে কখনো বেরোতে পারবে না। গোসল না করা অবধি তার শান্তি নেই। হৃদ চলে যেতে মায়া ঠোঁট উল্টাল। রাদিফ হেসে বলল, আমার জীবনের হৃদকে কখনো এতটা ধৈর্যশীল দেখিনি ভাবি। ভাই রগতটা মানুষ সেটা সবাই জানে। আপনি ভাইয়ের জীবনে আসার পর থেকে হৃদ ভাই অনেক কিছু কন্ট্রোল করে চলেন। আর নয়তো এখন আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে অনায়াসে 2-4টে থাপ্পড় এমনি খেয়ে ফেলত। চলিত।